as PDF file. So you all know that this is our third free live class of this new free course, and in this class basically I'm going to talk about practical use of tense, modal and semi-modal auxiliary verb. অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখার জন্য বা ইংলিশে কথা বলার জন্য আমরা প্রত্যেকেই জানি টেন্স একটা কম্পালসারি টপিক, এটা আমাদের শিখতে হয়। টেন্সের সঠিক ব্যবহার আমরা যদি শিখতে পারি এবং যার যত বেশি টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে সে তত দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে। তো আমরা যারা ইংলিশ শিখতে চাই, ইংলিশে কথা বলতে চাই, স্পিকিং করতে চাই, প্রত্যেকেই টেন্স শেখার চেষ্টা করি, তাই না? কিন্তু আমরা রুলস বা স্ট্রাকচার শিখে বসে থাকি, ডেফিনেশন জেনে বসে থাকি, আমরা এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি না আমাদের কনভারসেশন বা প্রেজেন্টেশনের ভিতর। কিভাবে প্র্যাকটিক্যালি আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো, আমি আজ সেই প্র্যাকটিক্যাল ব্যবহারটি আপনাদেরকে দেখাবো টেন্সের। আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে আমি দেখাবো কিভাবে বিভিন্ন টেন্সের স্ট্রাকচার ইনস্ট্যান্টলি আপনারা কনভারসেশন বা স্পিকিং এর ভিতর ইউজ করতে পারেন, কিভাবে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করে কোশ্চেন তৈরি করতে পারেন, কিভাবে সার্টেন টপিকের উপর স্পিকিং করতে পারেন। যারা ভোক্যাবুলারিতে দুর্বল, প্র্যাকটিক্যাল ওয়েতে স্টোরি রাইটিং এর মাধ্যমে কিভাবে ভোক্যাবুলারি ডেভেলপমেন্ট করা যায়, অথবা ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য ঠিক কোন ভোক্যাবুলারি গুলো দরকার, এগুলো আমি আপনাদের অনেক ভালোভাবে বুঝিয়ে দিব এবং ক্লাস শেষে আমি পিডিএফ ফাইল প্লাস রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব। এছাড়াও যারা স্পিকিং এ দুর্বল, আইএলস স্পিকিং কিউ কার্ড সার্টেন যে টপিকগুলো থাকে, কোশ্চেনের এগেইনস্টে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া কিভাবে আপনি ইংলিশে স্পিকিং করতে পারেন, একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারেন, আজকের এই ক্লাসটি থেকে আমি সেটিও দেখাবো। ইট উইল বি আ মাস্টার্স ক্লাস ফর ইউ। আই এম রিকোয়েস্টিং টু all of you that try to stay this class till end, লাস্ট পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করেন, দেখবেন আপনি ডেভেলপমেন্ট পাবেন ইনশাল্লাহ। ওকে, সো শুরু করি তাহলে। প্রথমত যে বিষয়টা আমি বলবো, দেখেন আমরা টেন্সের বেসিক কনসেপ্টটা দেখবো, বাট এটা দেখার আগে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে আসতে হবে। তো আমি আগে এখান থেকে একটু বলি কি বলছে এখানে। দেখেন টেন্স কাকে বলে, আমরা কি জানি যে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে, এটা আমরা প্রত্যেকেই জানি। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। ইভেন প্রত্যেকটি টেন্সের আবার চারটা করে পার্ট আছে, এগুলো তো আমরা জানি, তাই না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টি আছে? তিনে চারে 12টি। 12টি স্ট্রাকচার মানে কি? একটা পার্টিকুলার ভার্বকে আমরা 12 ভাবে নিতে পারবো বা বলতে পারবো। আচ্ছা, টেন্স আমি দেখাবো, সবকিছুই দেখাবো, কিন্তু টেন্সটার মধ্যে কেন লাগে, কেন আমরা টেন্স শিখি? আমরা বলছি যে টেন্স মানে সময়, কথার পরিবর্তন বা কালের পরিবর্তন, কিন্তু এটা কেন করতে হয় এইটা কি আমরা জানি? টেন্স, আমি একটা বিষয়ের উপর লেকচার দিচ্ছি, আপনি সেই লেকচারটা নিচ্ছেন, আপনি শিখছেন আমার কাছ থেকে ইংলিশ, বাট এটা আমি কেন শিখবো, এই প্রশ্নটা কি কখনো নিজেকে করছেন? ইংরেজিতে কথা বলার জন্য যে আমার টেন্সটা শেখা লাগবে, বাট প্র্যাকটিক্যালি এটাকে কিভাবে আমরা ইউজ করি, কিভাবে ব্যবহার করি, কেন ব্যবহার করি, কেন করতে হয়, ওয়াই, এটা কি আমরা জানি? আগে আমরা একটু সেই বিষয়টা দেখি। আমি ফার্স্ট ক্লাস এটি বলেছিলাম, বাট আমি আজকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন, একদম শুরু থেকে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি। দেখেন, আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে একটা পার্টিকুলার স্ট্রাকচার নিয়ে কথা বলছি, এটা কিন্তু একদম ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম, এই জন্য আর আজ লিখে লিখে দেখাচ্ছি না, মনোযোগ দেন। আমি আপনাদের বলছিলাম ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। প্রায় 90% ইংলিশ সেন্টেন্স, এই যে স্ট্রাকচারটি এখানে দেখছেন ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা, এই স্ট্রাকচারটি মেনটেন করে তৈরি হয়। কি সেটা? ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল you need a subject. In the place of subject, you have to use noun or pronoun. After that, verb, then extension. In the place of extension, you have to put object, complement or adverbials. আমরা অনেকেই মনে করি একটি সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু অবজেক্ট না, এক্সটেনশন। এখানে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। এগুলো মূলত কি সেটাও আমি ক্লিয়ার করেছিলাম। অবজেক্ট কাকে বলে? কোনো বাক্যের ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাকে অবজেক্ট বলে অ্যান্সার পেলে। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। আমি এটাও আপনাদের বলছিলাম, এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু থাকে তাকে কমপ্লিমেন্ট বলে। একদম ফার্স্ট ক্লাসটি যদি আপনারা দেখেন এটা আপনারা বুঝতে পারবেন। অ্যাডভার্বিয়ালস কাকে বলে? কোনো বাক্যের ভার্বকে যদি হাউ, ওয়্যার, ওয়েন, ওয়াই এগুলো দ্বারা কোশ্চেন করা হয় তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়।
এবং এই অ্যাডভার্বিয়ালস ব্যবহারের মাধ্যমে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, যে কোনো বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, যেটা আমি গতকালকের ক্লাসেও আপনাদেরকে দেখিয়েছি। আমরা যারা স্পিকিং করতে গেলে বা রাইটিং এ দুর্বল থাকি, ছোট ছোট সেন্টেন্স লিখে বা বলে থেমে যাই, একটি সেন্টেন্সকে বড় করতে পারি না, সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না, সেটা অ্যাডভার্বিয়ালস এর মাধ্যমে নিয়ে আসা যায়। এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর খুবই ইফেক্টিভ একটি টেকনিক। যেমন হি ড্রাইভস এ কার, এই যে একটা বাক্য, সে একটা গাড়ি চালায়, বাক্যটার বাংলা কি, সে একটা গাড়ি চালায়, এখানে এই বাক্যটা শেষ। আমরা এভাবেই প্র্যাকটিস করি, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। কিন্তু এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা ফ্রেজ ব্যবহারের মাধ্যমে বড় করতে পারি। যদি এই ডাবল ই বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করি ভার্বকে, যেমন এই ড্রাইভ মানে চালানো, তাই না? হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। আমি যদি বলি যে হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, হাউ দ্বারা কোশ্চেন করলাম, দেখেন আমার বাক্যটা কিন্তু একটু বড় হয়ে গেল। সে যে গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়, ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার। আমি যদি বলি যে অন দা বিজি রোড, সে সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, অন দ্য বিজি রোড। হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি অন দ্য বিজি রোড। এবার সে যে কেয়ারফুলি ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়? আমি বললাম যে সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দ্য ইভিনিং। দেখেন আমার বাক্য কিন্তু বড় হচ্ছে, দেখছেন এটা কিভাবে হচ্ছে? ফ্রেজ ব্যবহারের মাধ্যমে। সে যে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, কেন গাড়ি চালায়? সে টাকা উপার্জন করার জন্য গাড়ি চালায়, জাস্ট টু আর্ন মানি। মানে রিজনটা কি, ওয়াই, এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন, টু আর্ন মানি। সো এইভাবে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো বাক্যকে বড় করা যায়, যেখানে মেইন ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে। সেন্টেন্স বা বাক্যটা কিন্তু এই কার পর্যন্তই ছিল। আমি কিভাবে বড় করলাম? জাস্ট ভার্বকে কোশ্চেন করে, কি দিয়ে, হাউ, হোয়ার, ওয়েন, ওয়াই। এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, এই যে অন দ্য বিজি রোড, অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, ইন দ্য ইভিনিং, অ্যাডভার্ব অফ টাইম। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন, টু আর্ন মানি, অ্যাডভার্ব অফ রিজন। এরকম ভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এটা গত ক্লাসে আমি বলেছিলাম। এখন দেখেন, এই যে স্ট্রাকচারটি আপনারা দেখছেন, এই স্ট্রাকচারটি এইখানে, এই স্ট্রাকচার অনুযায়ী কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে। এই জায়গাটাতে আমি কি বলেছিলাম ফার্স্ট ক্লাসে? আমি আপনাদেরকে বলছিলাম যে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে ফার্স্টে আমাদের সাবজেক্টের প্রয়োজন হয়। সাবজেক্ট মানে কি? কর্তা। অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, রহিম হতে পারে, এরকমই। অর্থাৎ সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। এবং আমি এটা বলছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে সম্পূর্ণ উল্টা। যখন একটা বাংলা বাক্যকে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন, উল্টা দিক থেকে করতে করতে আসতে হয়। এটা গত ক্লাসের লাস্টের দিকে আমি বলছিলাম, যারা ছিলেন লাস্ট পর্যন্ত। তো প্রতিটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব বসে। ভার্ব মানে কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। এমন কোনো শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, খাওয়া, চলা, বলা, লেখা এগুলো বোঝায়। বাংলায় ভার্ব বসে লাস্টে, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব অলওয়েজ সাবজেক্টের পরে থাকে। এই যে একটা ওলট পালট, এর জন্যই আমরা ইংলিশে কথা বলতে পারি না। আর এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে এক্সটেনশনের যে পার্টটা, সেটা কমপ্লিমেন্ট হোক বা অবজেক্ট হোক বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হোক, এটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন আই ইট, আমি খাই, কি খাই? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, এটা সিচুয়েশন অনুযায়ী যেটা আসবে আপনি সেটা বসাবেন। উই প্লে, আমরা খেলি, আমরা কি খেলি? আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, যেটা খেলেন আপনি বসান। সো এইভাবে কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়। তাহলে আমি কি বললাম? সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, এরপর আমাদের প্রয়োজন হয় ভার্বের, প্রয়োজন হয় ভার্বের। ভার্ব বসাতে পারলে অবজেক্ট বা এক্সটেনশনের বাকি যে অংশটা, এটা সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম, যারা মনে করেন যে আমার ভোক্যাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট বা ধারণা নেই, তাই হয়তো আমি ইংরেজি পারি না, আমি ইংলিশে কথা বলতে গেলে শব্দ ব্রেনে মাথায় আসে না। ভোক্যাবুলারি বলতে আপনাকে শিখতে হবে বা জানতে হবে ভার্ব রিলেটেড ভোক্যাবুলারি। এটা আমি আপনাদেরকে বলছিলাম। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকবে, ভার্বের বাংলা অর্থ জানবে, সে তত দ্রুত ইংলিশে কথা বলতে পারবে। কারণ সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, ভার্ব বসাতে পারলে এক্সটেনশন বা অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। তাহলে জানতে হবে কি, ভার্ব। এবং ইভেন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 200টি ভার্ব যেগুলো মোস্ট ইউজফুল, 200টি বাছাইকৃত ভার্ব, এটা আমি আজকে দিয়ে দিয়ে দেবো।
এগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশনে বা স্পিকিং এ ব্যবহার করি, বাট ইংলিশে মিনিং না জানার কারণে, ফর্ম না জানার কারণে, ভার্বের ফর্ম জানতে হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলোকে কনজুগেশন অফ ভার্ব বলে। এটা না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। সো এটা জানতে হবে। এখানে এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে স্ট্রং বা ইরেগুলার ভার্ব, একটা হচ্ছে উইক বা রেগুলার ভার্ব। মানে যে ভার্বে দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে তাকে স্ট্রং ভার্ব বলে, আর সেম থাকলে তাকে রেগুলার ভার্ব বলে। কেন এগুলো জানতে হয়, ফর্মগুলো কেন জানতে হয় জানেন? ভার্বের ফর্ম জানতে হয়, বাইট, বিট, বিটেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। কেন জানতে হয়? ব্লো, ব্লিউ, ব্লোন কেন জানতে হয়? এর কারণ কি? দেখেন, এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, তাই না? আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে। এগুলো কোন টেন্সে লেখা আছে? যারা টেন্স চেনেন বা জানেন আগে থেকে, প্রত্যেকটি বাক্য কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন টেন্স বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট। কেন? সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা থাকলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এটার ডেফিনেশন হচ্ছে কোনো একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, হ্যাবিচুয়াল কোনো কাজ, কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল প্রতিদিন করে থাকে। আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে কমিউনিকেশন করবেন, কারোর সাথে কনভারসেশন করবেন, কোনো একটা টপিকের উপর স্পিকিং করবেন, এরকম একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। একটা টাইম মেনটেন করে আপনি এগোতে পারবেন না। আপনার সময়ের পরিবর্তন করতে হবে, টাইমের পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন অনুযায়ী এই যে ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, এই যে ভার্বগুলো দেখছেন, এই ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়, যেটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। এটা আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে কিন্তু বলেছিলাম। কেমন সেটা আমি এই কনভারসেশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা দেখেন। এই যে, মনে করেন আমি এখানে একটা কমন ভার্ব নিলাম, ইট। ইট মানে আমরা কি জানি? খাওয়া। এখন এ এবং বি দুইজন মানুষ, দুজনের ভিতর একটা কনভারসেশন হচ্ছে। মনে করেন এরা দুইজন বন্ধু, একটা বাসায় ভাড়া থাকে। এ বাইরে থেকে বাসায় আসছে সন্ধ্যার দিকে। ইমাজিন করেন একটা সিচুয়েশনকে, একটা স্যাম্পল কনভারসেশনের কথা বলছি। এ এবং বি দুজন বন্ধু একটা বাসা নিয়ে থাকে, পড়াশুনো করে। সো এ বাইরে থেকে বাসায় আসছে, এসে বি কে জিজ্ঞাসা করছে, এটা মনে করেন সন্ধ্যার পর পর, যে তুমি কি রাতে ভাত খেয়েছো? বাংলাটা কেমন? তুমি কি রাতে ভাত খেয়েছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করেছো, খেয়েছো, থেকেছো, দিয়েছো, নিয়েছো। তো ইংলিশে এরকম হয় যে হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? হ্যাভ ইউ প্লাস ইটেন। বি বলছে যে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি খাইনি, আমি ভাত খাইনি। আই হ্যাভ নট ইটেন রাইস এর মানে কি? আমি ভাত খাইনি। ইভেন বি এরপর আবার একে উল্টে প্রশ্ন করছে যে তুমি কি এখন ভাত খাইতেছো, মানে তুমি কি এখন ভাত খেতে যাচ্ছো? বি বলছে, এ যেহেতু বাসায় আসছে, বি বলছে তুমি কি এখন ভাত খাবে বা এখন ভাত খাচ্ছো, এখন ভাত খেতে যাবে, এরকম একটা কথা। যে আর ইউ ইটিং রাইস নাও, মানে তুমি কি এখন ভাত খাইতেছো? আর ইউ ইটিং রাইস নাও, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এ বলছে আই এট রাইস ইন দ্য মর্নিং, আমি সকালে ভাত খেয়েছিলাম। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আমি সকালে খেয়েছিলাম, আমি এখন খাবো না। তাহলে এই যে দুইজনের ভিতরে একটা স্যাম্পল কনভারসেশন, এই কনভারসেশনের প্রত্যেকটি বাক্যে কিন্তু একটা কমন ভার্ব ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে খাওয়া। এখন খাওয়া ইংরেজি কি? ইট। কিন্তু দেখেন কোনো বাক্যে জাস্ট ইট কোথাও নেই। কোথাও আছে ইটেন, কোথাও আছে ইটিং, কোথাও আছে এট, বা উইল নট ইট বা উইল ইট, যেটাই আমি বলি না কেন। জাস্ট ইট কি কোনো বাক্যে আছে দেখেন তো? আমরা জানি যে ইট মানে খাওয়া, কিন্তু সেই ইট মানে খাওয়া কথাটাকে আমার লিখতে হচ্ছে ইটেন, ইটিং, এইট, উইল নট ইট। অর্থাৎ ওই ইট ভার্বের ফর্মটার পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? কারণ সময়ের পরিবর্তন হচ্ছে। টেন্স মানে কি? সময় বা কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাই বলি তো আমরা। তো আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে কনভারসেশন করবেন, কারোর সাথে কমিউনিকেশন করবেন, একটা স্টেবল টেন্সে, একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টাইম, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর thought or sense according to your situation. How can you do that? You can do it by changing the form of verb according to correct structure of tense. অর্থাৎ আমরা ইংলিশ পারি না কেন? স্পোকেন ইংলিশটা মূলত কি? ইংলিশ আমরা দুর্বল কেন? যখন ইংলিশে আমরা কথা বলি, যে টাইমে আমি কথা বলছি, একটা টাইমে তো কথা বলতে পারবো না, তাহলে তো একটা ভার্বের ফর্ম জানলেই হয়ে যেত। আমি যে টাইমটাকে মেনটেন করে কথা বলতে যাচ্ছি, সেটা স্পিকিং এর ক্ষেত্রে হোক বা কারোর সাথে কনভারসেশনের ক্ষেত্রে হোক, সেই টাইম অনুযায়ী ভার্বের যে ফর্মটা আমাকে ইউজ করতে হবে, ওইটা আমরা ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না। টেন্স মানে কি?
এই যে বলছি যে 3 প্রকার টেন্স আছে, এর 4টা ভাগ আছে, 3 এ 4 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা টেন্সের স্ট্রাকচার মানে 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ হয়, অন্য কিছু না। টেন্সের স্ট্রাকচার মানে কি? ভার্বের ফর্মের চেঞ্জ। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। প্রত্যেকটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে, মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এই ভার্বের ফর্মটা আমরা যখন ইংলিশে স্পিকিং করি, কনভারসেশন করি, যে টাইমে একটা কথাকে আমি ভাবছি, বাংলাতে হোক বা ইংলিশে হোক, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে আমাদের কথার ভিতরে আমরা নিয়ে আসতে পারি না। ভার্বের যে সঠিক ফর্ম সেটাকে আমরা ইউজ করতে পারি না। যে আমি কখন এইট ব্যবহার করব, কখন ইটেন ব্যবহার করব, কখন ইটিং ব্যবহার করব, এইটা আমরা বুঝে পারি না। আমরা শুধু স্ট্রাকচার শিখে বসে থাকি। এটা বুঝে কেন পারি না? প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস না করার কারণে, প্র্যাকটিক্যালি স্পিকিং প্র্যাকটিস না করার কারণে। এই জায়গাটা থেকে যদি কেউ ওভারকাম করতে পারে, আপনি যে টাইমে একটা কথা ভাবছেন সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি যদি ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তাহলে দুর্বলতা জাস্ট এই একটা জায়গায়, আমরা কথাকে ঘোরাতে পারি না। যে টাইমে একটা কথা ভাবছি বা বলছি সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে আমরা নিয়ে আসতে পারি না। এইটা হচ্ছে স্পোকেন ইংলিশ। এর জন্য আমাদের টেন্স শিখতে হবে। টেন্সের স্ট্রাকচার আমরা গতানুগতিক ধারায় শিখবো না, প্র্যাকটিক্যাল জায়গা থেকে আমরা যদি শেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। যেমন এখানে দেখেন, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট এ কার, কথাটা একটু বোঝেন। এই যে একটা বাক্য, আমি এটা আগে লিখেছিলাম, এবার আমি এই ভার্বটা বসালাম যে হি ড্রাইভস এ কার। এর বাংলা অর্থ সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যখনই আমি বলছি হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছিল, মানে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। তাহলে আপনি মনে করেন টেন্স জানেন যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি টু, বা ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আপনার বাংলাটা এরকম যে সে একটা গাড়ি চালিয়েছিল, ওই চালানো ইংরেজি কি? ড্রাইভ। ওই ড্রাইভের পাস্ট ফর্ম যে ড্রোভ, এটা কতজন জানে? এটা যদি আপনি না জানেন, আপনি কি ওই কথাটাকে ইংলিশে বলতে পারবেন? পারবেন না। তো আপনাকে আগে ভার্বের ফর্ম শিখতে হবে, কনজুগেশন অফ ভার্ব। আমার কোর্সে যেসব স্টুডেন্ট থাকে বা যারা ভর্তি হয়, আগে ভার্বের ফর্ম খাতায় লেখায়, তারপর ইংরেজি শেখানো শুরু করি। কারণ এগুলো না জানলে কখনোই ইংলিশে কথা বলা যায় না, এগোনো যায় না। এটা অথেন্টিক। আপনি যে কোনো ইংলিশ বইতে যান, যে কোনো গ্রামার বই দেখেন, সব বইতে এই ভার্বের ফর্ম থাকে। কিন্তু আমরা কেউ এগুলোকে অতটা গুরুত্ব দেই না, প্র্যাকটিস করি না প্র্যাকটিক্যালি। এই গুরুত্ব দিতে হবে, এগুলো আগে প্র্যাকটিস করতে হবে, এবং এগুলো প্র্যাকটিস করার একটা ওয়ে আছে। আমি সেটা আপনাদের আজকের এই ক্লাসটিতে দেখাবো। আমি যখনই বলছি হি উইল ড্রাইভ এ কার, বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। অর্থাৎ এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়ে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এখানে টোটাল আমার 7টা টেন্স কিন্তু হয়ে গেছে অলরেডি। টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা। এই হ্যাজের জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হতো, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হতো। এইভাবে পরিবর্তন হয়। সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। তাহলে কথার সময়ের বা কালের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভার্বে। এখন টোটাল টেন্সের স্ট্রাকচার আছে আমার 12টা। 12টা টেন্সের স্ট্রাকচারে একটা পার্টিকুলার ভার্বকে আমি কিন্তু তাহলে 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে নিতে পারবো বা বলতে পারবো। এই 12টা টাইম আমার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য টেন্স এর পাশাপাশি আমাকে মডাল বা সেমি মডালের ব্যবহার জানতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে, যাদের ব্যবহার জানলে আমি আমার এই যে কথাটা বের করছি, এই যে টাইমিংটা, এই টাইমিংটাকে আরো বড় করতে পারবো, ব্রড করতে পারবো। কেমন সেটা? মনে করেন আমি বলছি সে গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, সে চালিয়েছিল, ড্রোভ এ কার, চালাবে, উইল ড্রাইভ এ কার। এখন আমি যদি বলি সে গাড়ি চালাইতো বা চালাতো, এটা কোন টেন্স দিয়ে বলবেন? সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল, এটা ওইভাবে অ্যাকচুয়ালি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। আপনাকে বলতে হবে হি ইউজ টু ড্রাইভ আ কার বা হি উড ড্রাইভ আ কার। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার সর্বোচ্চ 12টা, অনেক একটা সীমাবদ্ধ জায়গা এটা। এই 12টা স্ট্রাকচার দিয়ে কি মনের সব কথা, সব ভাব প্রকাশ করা যায়? যায় না। তার আজ গাড়ি চালানোর কথা আছে, তাকে এই গাড়িটা চালাতে হবে, এগুলো কোন টেন্স দিয়ে বলবেন? এগুলো ওই মডাল বা সেমি মডাল ভার্ব দিয়ে বলতে হয়। এই জন্য এটা 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে ইংলিশে। যদি ওই 18টা মডাল সেমি মডালের ক্লিয়ার ব্যবহার আপনি জানেন, পরিষ্কার ব্যবহার আপনাকে জানতে হবে একদম। আর 12টা টেন্স, টোটাল 30টা স্ট্রাকচার হয়। মানে একটা পার্টিকুলার ভার্বকে আপনি 30 ভাবে, 30টা টাইমে, 30 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। এইটা যদি কেউ পারে, আপনি যেটাই বাংলায় ভাবেন না কেন সেটাই ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করতে, ইংলিশে কনভার্ট করতে আপনি সক্ষম হবেন। মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে এই টেন্সের স্ট্রাকচারে যেমন মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়,
এক একটা স্ট্রাকচার এক এক ধরনের মেইন ভার্ব বসে, ওই মডালে সেটা হয় না। মডাল ভার্বের একটা অর্থ আছে, ওইটা আমাকে জানতে হয়, ওই অনুযায়ী পরিবর্তন হয়। মডালের পর মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। যেমন আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি উড ড্রাইভ আ কার, অর্থাৎ মেইন ভার্ব জাস্ট ড্রাইভ, সেটা ক্যান হোক বা কুড, উইল হোক বা উড, শ্যাল হোক বা শুড। হ্যাঁ, হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। এগুলোকে বলা হয় মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব। এগুলো জানা থাকলে, সঠিক ব্যবহার জানা থাকলে, কেউ আপনাকে আটকাতে পারবে না। স্পোকেন ইংলিশটা তাহলে কি? আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা কথা বলতে গেলে আমি যে টাইমে কথা বলতে চাই সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বটাকে ব্যবহার করতে পারি না। এইটা করা শিখতে হবে। এই যে ভার্বগুলো আমরা পড়ি, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, গো মানে যাওয়া, প্রত্যেকটি ভার্বের টোটাল 5টি ফর্ম আছে, এটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। আমাদের গতানুগতিক যে গ্রামার বইগুলো আছে সেখানে 3টি ফর্ম দেওয়া থাকে। বাকি 2টা ফর্ম মনে করা হয় টেন্স শেখার সঙ্গে সঙ্গে শেখা হয়ে যায়, বাট এই 2টারও দরকার আছে, এটা আমি পরে বলবো আপনাদের। ইট, এইট, ইটেন, ইটিং, ইটস। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই V4 কে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে। V5 হচ্ছে থার্ড পারসন ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসে। তো গো, ওয়েন্ট, গান, গোয়িং, গোজ, টোটাল 5টি ফর্ম জানতে হয়। কেন জানতে হয় জানেন? আমি 1 মিনিট একটু বলি আপনাকে। অনেকে এই জিনিসগুলো বোঝে না, অনেকে 3টা ফর্ম শিখে বসে থাকে। দেখেন, এই যে গোস কেন লিখলাম, মনে করেন আমি যদি বলি আই গো টু স্কুল, কথাটা বোঝেন, আমি স্কুলে যাই। এবার যারা টেন্স বোঝেন, আমাদের টেন্সে থাকে তাই না, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এরকম থাকে না, নোট থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। এটা আপনারা পড়ছেন কিনা? যারা টেন্স পড়ছেন তারা কিন্তু এটা পড়ছেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে এইটা যখন আমি জেনে যাচ্ছি, আমার কিন্তু আর এই V5 লেখা লাগতেছে না, লাগতেছে? আমি যদি বলি হি, তখন কি আর গো বসাবো? হি গোস টু স্কুল বসাচ্ছি। এখন মনে করেন আমি একটা বাক্য লিখলাম, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। এই হ্যাভও কিন্তু একটা ভার্ব, হ্যাভ মানে আছে, প্রেজেন্ট ফর্মের ভার্ব। এখন মনে করেন আমি 5টা ফর্ম লিখলাম না, হ্যাভের 3টা ফর্ম লিখলাম। হ্যাভ এর পাস্ট ফর্ম কিন্তু হ্যাড, জানেন? এর পাস্ট পার্টিসিপল ফর্মটাও হ্যাড। তাহলে এর প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং। প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম আছে। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, তাহলে আমি যদি হি দেই, তাহলে আমি হি হ্যাভস আ কার এরকম দিব না? কারণ আমার রুলস তো ওই, আমি শিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। তাহলে এখানে হ্যাভ, এখানে হ্যাভস, এখানে গো, এখানে গোজ, এখানে রাইট থাকলে রাইটস, ইট থাকলে ইটস। কিন্তু এই হ্যাভস কি কোনো ভার্বের সঠিক ফর্ম? না। এই যে হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বের V5 মানে থার্ড পারসন ফর্ম কিন্তু এই হ্যাভস না, এটা হচ্ছে হ্যাজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, হ্যাজ এটা সিঙ্গুলার ভার্ব। তাহলে এইটা কিন্তু তাহলে আমার ওই কথার সাথে মিললো না, ওই রুলসের সাথে কি মিললো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে? তাহলে তো আমার হ্যাভস বসাতাম, কিন্তু এই হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্ম তো হ্যাজ। তাহলে কিভাবে মিললো? এই জন্য এই 5টা ফর্মই জানা লাগে। এই জন্য আমি বলি যে V4 V5 এগুলো জানতে হয়। এই যে হ্যাভিং, এটা আবার সব জায়গায় সব ক্ষেত্রে বসানো যায় না, এটার কিছু পার্টিকুলার সেক্টর আছে। এগুলো আমি দেখাবো আপনাদের পরে। আমরা এগুলো জানি না বলে আমরা ইংলিশে কথা বলার ক্ষেত্রে কনফিডেন্ট পাই না। আমরা ভাষা ভাষা শিখে রাখি, প্র্যাকটিক্যালি কমপ্লিটলি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি না। কতজন জানেন যে এই 5টি ফর্ম আছে এখানে, বা এই ফাংশনটা এরকম? এই জন্য আমরা ওই রুলসে যাব না, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এটা কিন্তু হি হ্যাজ আ কার। এগুলো নেগেটিভ করতে গেলে অনেকে লিখবে আই হ্যাভ নট এ কার বা হি হ্যাজ নট এ কার, কিন্তু এখানে হ্যাভ নট বা হ্যাজ নট কিন্তু হয় না। আমি যদি বলি এই 2টা বাক্য আপনি নেগেটিভ করেন, তো আপনি এরকম লিখবেন যে আই হ্যাভ নট এ কার বা হি হ্যাজ নট এ কার। এবং আমি যদি বলি এগুলো কোন টেন্স, অনেকে বলবে পারফেক্ট টেন্স, কারণ হ্যাভ হ্যাজ পারফেক্ট টেন্সে বসে। কিন্তু না, এই হ্যাভটা এখানে মেইন ভার্ব, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম, এই হ্যাজটা এখানে মেইন ভার্ব। যেমন আই গো টু স্কুল, আপনি কি গো নট টু স্কুল বলবেন? আপনি এখানে কি বলেন? আই ডোন্ট গো টু স্কুল। এখানে কি বলেন? হি ডাজেন্ট গো টু স্কুল। এখানে হ্যাভ নট কেন বলবেন? তাহলে আপনি এখানে গোজ নট বলেন। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। এটা এরকম হয় আই ডোন্ট হ্যাভ আ কার, এখানে এরকম হয় হি ডাজেন্ট হ্যাভ আ কার। ডাজ বসলে হ্যাজ আর থাকে না, ওটা হ্যাভ হয়ে যায়। এই ফাংশনগুলো খুবই বেসিক, কিন্তু আমরা জানি না। এটা না জানার কারণে আমরা ইংলিশে কথা বলার ক্ষেত্রে কনফিডেন্ট পাই না। হ্যাভ নট হ্যাজ নট বসে কোথায় জানেন?
যখন এই হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসাবে বসে। অক্সিলারি ভার্ব মানে আমি যদি বলতাম এরকম একটা বাক্য যে আই হ্যাভ প্লেইড ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে আমি ফুটবল খেলেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে এই প্লেইডটা মেইন ভার্ব। এখানে আপনি বলতে পারেন যে আই হ্যাভ নট প্লেইড ফুটবল, কিন্তু এই দুইটা বাক্য কিন্তু পারফেক্ট টেন্স না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে হ্যাভটা বা হ্যাজটা মেইন ভার্ব হিসাবে বসছে। এই ফাংশনগুলো আমরা বুঝি না, বুঝি না বলেই আমরা অনেক দুর্বল থেকে যাই এবং এগুলোকে আমরা গুরুত্বও দেই না, কারণ এগুলো খুবই বেসিক থিংস। বাট এগুলো যারা ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারে, আমি এই জন্য বলছি টেন্স সম্পর্কে যার যত বেশি ক্লিয়ার কনসেপ্ট থাকে সে তত দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারে বা ফ্লুয়েন্ট হতে পারে। বাট এইগুলোতে যদি আপনার কনসেপ্ট না থাকে, আপনি সেন্টেন্স বলার সময় লেখার সময় নিজের ভিতরে আত্মবিশ্বাস হারাবেন, কনফিডেন্ট পাবেন না। কেউ কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলছি আপনারা কি ক্লিয়ার শুনতে পারছেন? বা যে বিষয়গুলো দেখাচ্ছি, যে আইডিয়াগুলো আমি দিচ্ছি, আপনারা কি কোনো কিছু নিতে পারছেন? একটু বলেন, বোঝা যাচ্ছে কথাগুলো? জি স্যার। অবশ্যই হ্যাঁ, বুঝতে পারি। আপনারা নিজেরা মিলাই দেখবেন যে আপনারা নিজেরা মিলাই দেখবেন যে আমি যে কথাগুলো বলছি এটা সত্যি কিনা, সঠিক কিনা। পজিটিভ মাইন্ডে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সবকিছুই অনেক ভালোভাবে নিতে পারবেন, ভালোভাবে শিখতে পারবেন। আমি যেভাবে ভেঙে ভেঙে ইন ডিটেলসে পড়াই, যতটা পরিশ্রম করে বা ইফোর্ট দিয়ে পড়াই আমার স্টুডেন্টসদেরকে, আপনি একটা ক্লাস করে যান, আপনার মনে থাকবে আমার কথা, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। এটাই হচ্ছে বিষয়। আপনারা আরো 10 জায়গায় ক্লাস করে আসবেন আর দেখবেন আমার ক্লাসগুলো কাদের জন্য পারফেক্ট জানেন? যারা 2 জায়গায়, 3 জায়গায়, 5 জায়গায় ক্লাস করে আসছে, ধাক্কা খেয়ে আসছে, ফেল হয়ে গেছে, শিখতে পারেনি ভালোভাবে, তারা আসলে বুঝতে পারবে যে ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখতে হয়। বাট ফার্স্ট টাইম যারা, তারা হয়তো আমাকে অতটা বুঝবে না, কারণ ভাবে কি হিজিবিজি পড়াচ্ছে, এত সময় নিয়ে খালি বেশি কথা বলে বলছে। কিন্তু যারা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করে আসবেন, সেই ক্লাসগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে পার্থক্য কি। কারণ আমি কেন এই কথাগুলো বলি, আমি ওই ধারাবাহিকভাবে নির্দিষ্ট কোনো বিষয়ের উপর আমি কিন্তু থাকি না। দেখেন এইগুলো আমি আমার মতো করে লিখে 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 দেখাচ্ছি, যেখানে আমি পড়াই না কেন আমি এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ এসে আমার মতো করে বোঝাতে থাকি বা দেখাতে থাকি। আমার যে এরকম একটা ফাইল রেডি করা আছে, মনে করেন এই যে ফাইল রেডি করা, আমি কিন্তু এটা গতানুগতিক ভাবে পড়াই যেতে পারতাম, পড়াই যেতে পারতাম। কিন্তু এটা এইভাবে পড়াই গেলে কি আপনি এই কনসেপ্টটা এখন পেতেন? এই যে কনসেপ্টটা আমি এখন দিলাম, তো এটা নিজের ভিতর থেকে আসে, এজন্য এটা এইভাবে ডেলিভারি করা যায়। তো দেখেন, বোঝার চেষ্টা করেন। এবার আমি আসি এই ফাইলে। তাহলে টেন্স কেন শিখবো আমরা, আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করলাম, ব্যাকগ্রাউন্ড নলেজটা দিলাম, এখনো কিন্তু আমি মেইন টপিকের ভিতর ঢুকিনি। কেন শিখবো? কথা বলতে গেলে সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা আমরা প্র্যাকটিক্যালি করা শিখবো, এটা আমরা পারি না। পরিবর্তন মানে কি? মানে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। এই ফর্মের পরিবর্তনটা আমাকে বুঝতে হবে। তো দেখেন এখানে কি বলছে, যে টেন্স 3 প্রকার। এই জায়গাটা একটু খেয়াল করেন, প্রত্যেকটা টেন্সের 4টা ভাগ আছে। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে 12 প্রকার টেন্স পড়ে বোঝা বাড়ানোর কোনো দরকার নেই। আমরা শুধু প্রতিটা টেন্সের 3টি বিষয় পড়বো, সিম্পল, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। মানে বিষয়টি হচ্ছে টোটাল টেন্সের স্ট্রাকচার 12টি হলেও প্র্যাকটিক্যালি ইংলিশে কনভারসেশন করার জন্য, কমিউনিকেশন করার জন্য মেইনলি কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহৃত হয় এটা আমাকে জানতে হবে, কোনগুলো মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার এইটা আমাকে জানতে হবে। হ্যাঁ, সবগুলোরই কিন্তু প্রয়োজন হয় না, এই জন্য এই কথাটা বলছে। যেমন এইখানে বলছে দেখেন, আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা সিম্পল, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। তাহলে ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি 9টি টেন্সের স্ট্রাকচারকে এক পাশে রাখেন আর 3টা ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্সকে এক পাশে রাখেন, এরা সমান কাজ করে। তাহলে এগুলো আমাকে বেশি করে জানতে হবে, এদের নেগেটিভ ইন্টিগ্রেটিভ বেশি করে জানতে হবে, এদের ডাবল ইউএস কোশ্চেন তৈরি করা বেশি করে জানতে হবে এদেরকে দিয়ে। তো দেখেন, আমরা ডিরেক্টলি এখানে চলে আসি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে একটা টেবল আছে, দেখেন লেখা স্টেপ 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এগুলো সবই আমার লেখা বইটাতে দেওয়া আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। আমার বইটা অনেকেই অর্ডার করেছেন, আজকেও দেখলাম অনেকগুলো কপি গিয়েছে। তো একদম এইভাবে ফ্রেশ প্র্যাকটিক্যাল ওয়েতে দেওয়া। দেখেন কি বলছে, কিভাবে একটা সেন্টেন্স অর্গানাইজড হচ্ছে। আর সেন্টেন্স প্র্যাকটিস করতে গেলে কম্পেয়ার করে করে প্র্যাকটিস করতে হয়। দেখেন প্রথমে লেখা আছে, এই টেবিলটা একটু ফোকাস করেন, স্টার্টার মানে সাবজেক্ট। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। এরপর কি? প্রেজেন্ট সিম্পল বা V1, দেখেন এখানে সাবজেক্টের পরে ভার্বের কিছু ফর্ম দেওয়া আছে। পাস্ট সিম্পল বা V2, ফিউচার সিম্পল মানে ভার্বের ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না, মূলত প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল, মানে বেস ফর্মের আগে শ্যাল বা উইল যুক্ত করলে সেগুলো ফিউচারে যায়। কিন্তু শ্যাল শুধু ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে বসানো যায়, সাবজেক্ট যদি আই এবং উই হয়। ইউ, হি, শি এদের সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না। বাট উইলকে
যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়, আই বা উই এর সাথেও ব্যবহার করা যায়, ইউ হি সি এদের সাথেও ব্যবহার করা যায়। এজন্য শ্যালকে স্কিপ রেখে সব জায়গায় যদি উইলের ব্যবহার করেন তাহলে আর ওই ধরনের কনফিউশন থাকে না। এরপর কি অবজেক্ট বা এক্সটেনশন, এটা সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে অবজেক্টের এই জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, যেটা আমি আগেও বললাম। তাহলে আমরা যদি একটু প্র্যাকটিস করি, দেখেন সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্মটা বসালে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যার বাংলা কেমন, ডেফিনেশন কেমন, কোন একটা কাজ রেগুলার হইতে হয়, অ্যাজ ইউজুয়াল হয়, হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ক প্রতিদিন ঘটে। যখনই আপনি পাস্ট ফর্ম বসাচ্ছেন, দেখেন রাইট থেকে রোট, সিং থেকে স্যাং, ওয়াশ থেকে ওয়াস্ট, নো থেকে নিউ, প্লে থেকে প্লেড, ড্রাইভ থেকে ড্রোভ, ড্র থেকে ড্রিউ। এই যে ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, এটা আমরা কতজন জানি? এটা না জানার কারণে আমরা ইংলিশে মেইনলি কথা বলতে পারি না। টেন্সের স্ট্রাকচার কিন্তু আপনারা অনেকেই জানেন, সবাই জানে, প্রায় যারা পরে প্র্যাকটিস করে জানে যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ইভেন এরকমও শেখে যে বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে। এখন একটা বাংলা বাক্য আমি যদি দেই যে সে ছবি এঁকেছিল, ইংরেজি কি? ওই যে এঁকে ছিল, আঁকা ইংরেজি ড্র ঠিক আছে, কিন্তু এঁকে ছিল বলার জন্য আপনাকে যে ড্রিউ বলতে হবে, এইটা আমরা জানি না। অনেকে বলে ওয়াজ ড্র, ডিড ড্র, ড্রন, অন্যান্য ফর্মগুলো ব্যবহার করে ফেলে। ভুলটা মূলত এখানেই হয়। এই জন্য এই ভার্বের ফর্ম জানতে হবে, এই যে পাস্ট ফর্মগুলো, ইট থেকে এইট, এইটা আমরা জানি না। গো থেকে ওয়েন্ট, অনেকে আবার একসাথে ওয়েন্ট গো বলে ফেলে, আই ওয়েন্ট গো টু স্কুল এরকম বলে ফেলে। হ্যাঁ। আর ফিউচারে কি হবে? বেস ফর্মের আগে উইল আসবে। পাস্ট ফর্মগুলো বসালে কেমন আসবে? করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, থেকেছিলাম, একটা কাজ যেটা অতীতে হয়ে গেছে, তার ফল বা রিয়েকশন আর নেই। আর ফিউচারে বসালে করবো, যাবো, খাবো, জাস্ট সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। কথার কালের বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হবে? ভার্বে। আর সব থেকে বেশি ভুল হয়, ইভেন আমার কাছেও আমি যদি বলি, সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট করে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং এইটা সবার কাছে কঠিন মনে হবে। কেন জানেন? কারণ ভার্বের পাস্ট ফর্মগুলো আমরা জানি না বেশিরভাগ ভার্বের। এর কারণ কি জানেন? পাস্ট ফর্মগুলো অনলি পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, অন্য কোনো টেন্সে না। প্রেজেন্ট ফর্ম যেগুলো, সেটা ভোকাবুলারি শেখার সাথে সাথে হয়ে যায়। আরেকটা ফর্ম আছে পাস্ট পার্টিসিপল, যেমন রাইট, রোট, রিটেন, সিং, স্যাং, সাং, নোন, নিউ, নোন। এই যে রিটেন, নোন, ড্রন, ড্রিভেন, ইটেন, এই যে ইটেন, আমরা ইটটাও চিনি আবার ইটেনও চিনি, কিন্তু এর ভিতরে যে একটা আছে এইটা আমরা জানি না। ওইটা চিনি কেন জানেন? ওই ফর্মগুলো মানে V3 যেটা, প্যাসিভ ভয়েসের সব টেন্সে ব্যবহৃত হয়। আবার ওই ফর্মগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আবার ওই ফর্মগুলো পারফেক্ট টেন্সেও ব্যবহৃত হয়। কোনটা বলছি বলেন তো? পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, এগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু এই যে V2 যেটা, এটা অনলি পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, কিন্তু এটা আমরা জানি না। এই জন্য পাস্ট টেন্সের সেন্টেন্স করলে আমরা ডিড, ওয়াজ এগুলো ব্যবহার করি, বাট না, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। এগুলো আমি দেখাবো। দেখেন, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। এভাবে কম্পেয়ার করে পড়তে হয়। জানি না আমার কথাগুলো কতটুকু আপনারা নিতে পারছেন বা ধরতে পারছেন। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের মূলত ভুলটা কোথায় হয়, কেন পারি না, কেন আমরা দুর্বল। এখানে কি বললাম আমি, কথাটা বলেন তো? যে এই যে ভার্বের যে V2 ফর্ম, পাস্ট ফর্ম, এইটা আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানি না, এটা সম্পর্কে অবগত না। V1 দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। V3 এটাও আমরা যখন প্র্যাকটিক্যালি সেন্টেন্স প্র্যাকটিস করি, এটা অনেক জায়গায় পাওয়া যায়। এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসে, এটা প্যাসিভ ভয়েসে বসে, এটা পারফেক্ট টেন্সে বসে, কিন্তু এই V2টা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, অন্য কোথাও না। এই জন্য এটা সম্পর্কে প্র্যাকটিস কম থাকে, জানা কম থাকে। এই জন্য পাস্ট টেন্স রিলেটেড সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা ভুল করি। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো বা চিনেছিল। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যাবে। রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল। রানা উইল গো টু স্কুল, রানা স্কুলে যাবে। সো এই যে কম্পেয়ারটা, সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়। আমি আবারও বলছি, কথার কালের বা সময়ের পরিবর্তনের জন্য আমাদের
ভার্বের ফর্মে পরিবর্তন করতে হবে। এখন দেখেন শুধু সেন্টেন্স এভাবে তৈরি করলে হবে না, এই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, আই ওয়াচ টিভি, আই ওয়াচ টিভি, আই উইল ওয়াচ টিভি। হ্যাঁ, এই যে ইয়েগুলো দেওয়া আছে এখানে, একটু বোঝার চেষ্টা করেন। জাস্ট একটা মিনিট। এখানে যে ফর্মগুলো দেওয়া আছে আপনাদের, এই যে যেগুলো দেখছেন, এগুলো জাস্ট আমার কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই না? কিন্তু একটা সেন্টেন্সকে আমাদের আবার ভাঙতে হবে, নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। এটা আপনারা কিভাবে করবেন? আই ড্রাইভ আ কার, আই ড্রোভ এ কার, আই উইল ড্রাইভ এ কার, এগুলো তো আমরা বুঝলাম। কিন্তু এখানে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, ট্রান্সফরমেশন করতে হবে। কেমন সেটা? একটা ইন্টারেস্টিং বিষয় আছে এখানে, কি জানেন? আমাদের টেন্সের টোটাল স্ট্রাকচার কয়টা? 12টা না? 3 4 12টা। একটা পার্টিকুলার সেন্টেন্সকে 12 ভাবে ট্রান্সফর্ম করা যেতে পারে, ইভেন তার বেশিও হয়, বাট মেইনলি 12টা ওয়েতে করা যেতে পারে। কেমন দেখবেন? এই দেখেন, হি ড্রাইভস আ কার, এর বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালায়। দেখেন, এগুলোকে এবার নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এটা করতে হবে। তাহলে এটা নেগেটিভ কি? জাস্ট আমি নেক্সট পেজে আসি। দেখেন, এটা নেগেটিভ যদি আমি করি, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি ডাজেন্ট, তাই না? দেন ড্রাইভ আ কার, অর্থাৎ ডাজ নট। ডাজ বসালে ড্রাইভস এসটা থাকবে না, বেস ফর্মে চলে আসবে। আমি এগুলো বলছি কেন থাকবেন। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটি গাড়ি চালায়? দেন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি একটি গাড়ি চালায় না? এই যে লাস্টে যে দুটো বাক্য লিখলাম, এই দুটো বাক্য কি? কোশ্চেন, তাই না? ইন্ট্রোগেটিভ। একটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এই দুইটা কোশ্চেনকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। কোশ্চেন মূলত দুই ভাবে হয়, ইয়েস নো কোশ্চেন এবং ডাবল ইউএস কোশ্চেন। মানে যার উত্তরটা ইয়েস এবং নো দিয়ে কমপ্লিট করা যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। অর্থাৎ সে কি গাড়ি চালায়, ডাজ হি ড্রাইভ আ কার, ইউ ক্যান সে ইয়েস অর নো। সে কি গাড়ি চালায় না, ডাজন্ট হি ড্রাইভ আ কার, ইয়েস অর নো। কিন্তু যদি এর আগে আপনি ডাবল ইউএস ওয়ার্ড বসান, তাহলে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন আমি যদি বলি, ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, দেখেন, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। তখন কিন্তু আপনাকে ডিটেলস অ্যান্সার দিতে হবে যে এই জায়গায় চালায়, এই সময়ে চালায়। এটাকে বলে ইনফরমেটিভ কোশ্চেন, কারণ এখানে আপনাকে ডিটেলস ইনফরমেশন দিতে হবে। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়, ওয়াই। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়, হাউ। সেইভাবে এটা হয়ে থাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন, এখানে সব দেওয়া আছে। দেখেন আমি এখানে লিখছিলাম, এই দেখেন, 12টা সেন্টেন্স একটা সেন্টেন্স থেকে টোটাল ট্রান্সফর্ম করে হয়েছে। অনেকে দেখে বলবেন যে এটা তো আমরা করতে পারি, যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ হবে, সেটা সাবজেক্টের আগে আসলে ইন্ট্রোগেটিভ হবে। কিন্তু এটা শুধু পারলে বা জানলে হবে না, এটা আপনাকে ঠোঁটস্থ করতে হবে, এটা এমন ভাবে মেমোরাইজ করতে হবে বা মুখস্থ রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে, যাতে করে আপনি ইনস্ট্যান্টলি এটাকে ইউজ করতে পারেন। আমি যদি এখন আপনাকে বাংলায় এরকম একটা বাক্য বলি যে সে কেন গাড়িটা চালায় না, ইংলিশ কি? ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এই যে কথাটা আমি বললাম, সে কেন গাড়িটা চালায় না, ইংলিশ ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার। এইটা আপনাকে ইনস্ট্যান্টলি বলা শিখতে হবে। তার জন্য এই প্র্যাকটিসটা দরকার। এই জায়গাটাতে যে যত বেশি প্র্যাকটিস করতে পারে তার ফ্লুয়েন্সি তত বেশি আসে। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটি গাড়ি চালায়। ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি একটি গাড়ি চালায় না। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়িটা চালায় না। দেখছেন? এই যে একদমে বললাম, এক নিঃশ্বাসে বললাম, এইটা আপনাকে বলতে হবে। এই প্র্যাকটিসটা করতে পারলে অনেক দ্রুত একটা ডেভেলপমেন্ট পাওয়া যায়। তো যাই হোক, আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে সেন্টেন্সগুলো আমরা এখানে দেখলাম এই টেবিলের মাধ্যমে, সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্ম বসালে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম বসালে পাস্ট ইনডিফিনিট, উইল প্লাস বিয়ন এটা বসালে ফিউচার। এটা আমি বুঝালাম আপনাদের, আপনারা আশা করি টেবিলটা বুঝতে পারছেন। কিন্তু আমি কি বলছি, আমরা শুধু রুলস বা স্ট্রাকচারের ভিতর থাকবো না, প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই দেখবো। যেমন এই যে বাক্যগুলো, এগুলোকে আমরা যদি প্র্যাকটিক্যাল স্পিকিং বা প্রেজেন্টেশনের ভিতর নিয়ে যাই, সেটা কেমন হয়?
আমি ফার্স্ট ক্লাস এটা দেখাইছিলাম যে কিভাবে একটা সার্টেইন টপিকের উপর আপনারা স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন। ফার্স্ট টাইম ওই টপিকটা দেখাচ্ছি, দেন আমি একটা অ্যাডভান্স আইএলটিএস কিউ কার্ড টপিকও দেখাই দিব। প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। এরপর আমি কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স নিয়েও কথা বলবো। দেখেন এই যে আমি এটা ফার্স্ট ডেতে দেখিয়েছিলাম, মনে করেন আপনি আমার ক্লাস করছেন, এখন এখন আমি অ্যাজ এ টিচার আমি আপনাকে একটা কাজ দিলাম বা একটা কোশ্চেন করলাম যে হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, প্লিজ স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ইন ফ্রন্ট অফ আস। আমাদের সামনে আপনি আপনার প্রতিদিন কি কাজগুলো করেন সেটা বর্ণনা করেন। আপনারা এখানে যারা এখন ক্লাস করছেন, আপনি বলতে পারবেন না যে আমি প্রতিদিন এই কাজগুলো করি? দেখেন কিভাবে বলছে, কিভাবে একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া যায়। ফার্স্ট আপনি একটা গ্রিটিংস, একটা ইন্ট্রোডাকশন দিবেন। দেন এখানে দেখেন ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা। প্রত্যেকটা সেন্টেন্সে ইংলিশে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, কিন্তু আপনি প্রেজেন্টেশন যখন তৈরি করবেন আপনার টেন্সের উপর ফোকাস করতে হবে, টাইমিংটা বুঝতে হবে। যে টেন্সে কোশ্চেন থাকে সেই টেন্সে উত্তর দিতে হয়। যেমন কোশ্চেনটা কি, স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, প্রতিদিনের কাজকর্ম কি। তাহলে রেগুলার হ্যাবিট বা প্রতিদিনের কাজগুলো যখন বর্ণনা করা হবে তখন সেটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করা হয়। তাহলে এইভাবে আপনি কথাগুলো বলতে পারছেন যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব, বিফোর ইউ, বিফোর ইউ বলতে ইন ফ্রন্ট অফ ইউ, মানে আপনাদের সামনে আমি সাকিব বলছি। এখানে একজনের একটা স্যাম্পল প্রেজেন্টেশন আছে, আপনি আপনারটা ডিসক্রাইব করবেন, আপনি প্রতিদিন কি করেন, আপনার অ্যাক্টিভিটিস গুলো কি, সেই কাজটাকে আপনি সাবজেক্টের পর বসান। বাকি অংশটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসে। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতি ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার কি বলছে দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ অ্যান্ড আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। আই লার্ন ইংলিশ ফর 1 hour, দেন আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, দেন আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। সো দ্যাট ইজ মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর ইয়ার পেশেন্স। পেশেন্স মানে আপনার ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। তো যাই হোক, এই যে একটা প্রেজেন্টেশন, একজন প্রতিদিন কি করে, এখানে সেই অ্যাক্টিভিটিস গুলো, ভার্ব গুলো লেখা আছে, ভার্ব গুলোকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা। ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কারণ প্রত্যেকটা সেন্টেন্স এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লেখা আছে। এই ভার্ব গুলো জানতে হবে। তাহলে ভোকাবুলারি ডেভেলপমেন্ট, ভার্বের ডেভেলপমেন্ট। এখন আমি আপনাদের কি বললাম যে আমরা ইংলিশ পারি না কেন, আমরা স্পোকেন ইংলিশে দুর্বল কেন? আমি বলছি না যে টাইমের পরিবর্তনটা করতে পারি না। এই টাইমের পরিবর্তন মানে কি, মনে করেন আমি এখন আপনাকে কোশ্চেন করলাম, এখন বাজে কয়টা, রাত 10টা 23। আমি বললাম যে ভাই বা ম্যাডাম, আপনারা তো এখন আমার লাইভ ক্লাস করছেন তাই না, ক্লাসে আছেন, জয়েন করছেন, আপনি আজকে সারাদিন কি করলেন, হোয়াট ডিড ইউ ডু টুডে, হোয়াট ওয়াজ ইউর টুডেস অ্যাক্টিভিটিস, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ফ্রন্ট অফ মি? আমার সামনে আপনি বলতে পারবেন পারবেন যে স্যার আমি এই টাইমে ঘুম থেকে উঠছিলাম, ফজরের নামাজ পড়লাম, তারপর আমি একটু এক্সারসাইজ করেছিলাম, এরপর রেডি হয়ে অফিসে গেলাম, ব্রেকফাস্ট করলাম, এরপর দুপুরে লাঞ্চ করলাম, বিকালে একটু ঘুরতে গেছিলাম, আমার এক কলিগের সাথে দেখা করলাম, হ্যাঁ, বা স্কুল থেকে আসলাম, কলেজ থেকে আসলাম, সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়লাম, তারপরে আবার আপনার ক্লাসে জয়েন করলাম। এই যে গিয়েছিলাম, করেছিলাম, লিখেছিলাম, দিয়েছিলাম, খেয়েছিলাম। বা আমি যদি বলি হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকালকে সারাদিন কি করেছিলেন, এটা ইংলিশে বলতে পারবেন? বাংলাটা হচ্ছে এরকম, গিয়েছিলাম, কিভাবে বলবেন? দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। কথার কালের বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভার্বের ফর্মে। যেমন এই দেখেন, এইখান থেকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বডি পার্ট থেকে দেখেন, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। বাংলা বোঝেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা, সো কম্পেয়ার করতে হবে, বোঝেন কিন্তু গেটের পরিবর্তে যখনই আপনি গট বলছেন পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে। দেন আই ব্রাশড মাই টিথ, আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, টেক থেকে টুক, ব্রাশ থেকে ব্রাশড, ওয়াশ থেকে ওয়াশড। পরিবর্তনটা কোথায়, সাবজেক্টে, অবজেক্টে? না, ভার্বে। ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। দেন আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই
ব্রেকফাস্ট। আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস, আর কল ইজ অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। দেন আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। লার্নও বলা যায়, LEARNT, এটাও বলা যায়, এই ফর্মটাও কারেক্ট, ঠিক আছে। দেন আই টুক মাই ডিনার এট 10 PM, 10টায় ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড, গো থেকে ওয়েন্ট টু বেড ফর স্লিপিং এট 11 PM, আমি 11টায় বেডে গিয়েছিলাম ঘুমানোর জন্য। সো ইট ওয়াজ মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স। সো এইভাবে আপনারা কিন্তু অতীতের কথাগুলোকে ডিসক্রাইব করতে পারেন। এই টাইমের পরিবর্তনটা শিখতে হবে। বিশ্বাস করেন, আমরা ইংলিশটা পারি না শুধু এই পরিবর্তনটা ইনস্ট্যান্টলি করতে না পারার কারণে। এখন যদি আমি আবার আপনাকে প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, আপনারা এখানে যারা আছেন, আপনারা তো আমার ক্লাস করছেন, তাই না? আপনি আগামীকালকে কি করবেন? হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি ইয়োর টুমোরোস অ্যাক্টিভিটিস? আপনাদের প্রত্যেকের ব্রেনে প্ল্যান সেট আপ করা আছে না, যে আমি আগামীকাল এই টাইমে ঘুম থেকে উঠবো, নামাজ পড়বো, এক্সারসাইজ করব, দেন ব্রেকফাস্ট করব, রেডি হব, অফিসে যাব। অফিসে যাওয়ার পর আমার এক কলিগের সাথে দেখা করব, বিকালে একটু স্ত্রীকে নিয়ে স্বামীকে নিয়ে শপিং এ যাব, তারপর সন্ধ্যায় আসবো, যদি ভালো লাগে আবার আপনার ক্লাসে জয়েন করব। নাকি? ইংলিশে বলেন এবার কথাগুলো, কঠিন মনে হয়? না, সাবজেক্ট কে আমি। এবার আমি যে কাজটা করব, ওই কাজের আগে উইল বসাবো। ফিউচারে কথা বলতে গেলে উইল, এবার সেই কাজটাকে আমি ইংলিশে বসাবো, আর কিছুই না, নাথিং। সাবজেক্ট আর ভার্বটা আপনি সঠিকভাবে বসান, বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে। ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। আমরা এটা পারি না কেন? আমরা নিজের এটাকে কঠিন করে ফেলি রুলস আর স্ট্রাকচার শিখে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আমরা করি না। বাট প্র্যাকটিক্যাল সিচুয়েশন অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, এটা কঠিন, একদমই কঠিন কিছু না। আপনি যত দুর্বল থাকেন, যত ইলিটারেট থাকেন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখাবো প্র্যাকটিক্যাল ওয়েতে, যদি আপনি ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারেন। এটা কঠিন না। দেখেন কি বলছে, আই উইল গেট আপ, এখানে এই যে স্কাই কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। তাহলে আই গেট আপ, আমি উঠি। আই গট আপ, আমি উঠেছিলাম। আই উইল গেট আপ, আমি উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করব। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আই ডু এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। Then I'll get ready to go to office at call is at 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। দেন আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টার দিকে আমার লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টার দিকে অফিস থেকে বাসায় আসব। আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটাবো। দেন আই উইল লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করব। দেন আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে যাব ঘুমানোর জন্য। সো দ্যাট উইল বি মাই টুমোরো অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স। সো এইভাবে আপনারা কিন্তু এই টাইমের পরিবর্তন করে করে যদি ইংলিশটা প্র্যাকটিস করেন, চর্চা করেন, আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, যদি প্র্যাকটিস করতে পারেন, বিশ্বাস করেন খুব দ্রুত আপনারা ডেভেলপমেন্ট পাবেন। আমরা এগুলো করি না, এই জন্যই আমরা পারি না। ইংরেজি কঠিন না, 3টা ইনডিফিনিট টেন্স দেখেন কতটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এটা খুবই বেশি ব্যবহৃত হয় এই স্ট্রাকচার গুলো বিশেষ করে, কিন্তু সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখে নিলাম। এটা আপনাদের করতে হবে। অনেকে মনে করে আমি ইংরেজি পারি না, গ্রামার বুঝি না, শব্দ জানি না, আগে ভালো করে শিখি একজনের কাছে, তারপরে কথা বলবো। যারা এরকম মনে করেন না, এই যে আপনি আমার লাইভ ক্লাস করছেন, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, আপনাকে মিউট করে রেখে আমি পড়াচ্ছি। আমি যত ভালো টিচার হই, আপনি যত ভালো টিচারের কাছে যান, হাজারটা ক্লাস করলে কোনো লাভ হবে না। এটা সায়েন্স না বা ম্যাথ না, যা আমি মনোযোগ দিয়ে দেখে বুঝে সব শিখে নিলাম। এটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং হাউ ক্যান ইউ বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ? ইট ইজ ইম্পসিবল। এটা সম্ভব প্র্যাকটিস ছাড়া, কথা বলা ছাড়া। ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেইন, ইউ হ্যাভ টু জেনারেট আইডিয়া অ্যান্ড প্রোভাইড ইট ফ্রম ইউর ওন মাউথ। একবার কথা বলা শুরু করেন, একবার একটা টপিকের উপর স্পিকিং করেন, প্রেজেন্টেশন দেন, দেখবেন আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার কাজ করবে, এই তো আমি ইংলিশে কথা বলতে পারছি, তাহলে মনে হয় পারবো। অনেকে বলে আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, ফ্রি ক্লাসে ওয়ান ওয়ে কমিউনিকেশন, পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন। এইটা আমি দেখালাম এখন, এইটা আগামীকাল আমার স্টুডেন্টরা তৈরি করে নিয়ে আসবে।
তারা তাদের প্রেজেন্টেশনটা দিবে, তারা কি করে, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। আমার এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, অর্থাৎ এই যে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা শেখা, এটা না হলে কি ভাষা শেখা যায় সম্ভব? এই যে আমি দেখাচ্ছি শেখাচ্ছি, এটা আপনি বুঝতেছেন, গাইডলাইন পাচ্ছেন, শিখছেন, শিখছেন যে না তা না, কিন্তু আপনাকে তো পারফর্ম করতে হবে মঞ্চে, স্টেজে। সেই পারফর্মটা কিভাবে করবেন যদি না আপনি এটা আপনার মুখ দিয়ে বের করেন? আপনাকে অবশ্যই চর্চা করা শুরু করে দিতে হবে এবং শুরু থেকেই সেটা করতে হবে। এরকম না যে আগে শিখে নেই তারপরে করব, ওই শিখতে গেলেই মানুষ ঘাবড়ে যায়, কথা বলা শুরু করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন বিষয়। এবং এইটুকু বলা কি খুব কঠিন? মনে করেন আমি এই যেটা দেখালাম, এইটা বোঝার জন্য আমার আহামরি কোনো গ্রামার লাগে, কোনো কিছু লাগে, টেন্স শব্দটার উচ্চারণই করা লাগে না। আমি বলছি আমি আমি একটা সাবজেক্ট আই, তারপর আমি যে কাজটা করি সেই ওয়ার্ডটা বসাবো গেট। আমি আই গেট আপ, আমি উঠি। আই টেক, আমি নেই। আই টুক, আমি নিয়েছিলাম। আই উইল টেক, আমি নিব। আই গট আপ, আমি উঠেছিলাম। আই উইল গেট আপ, আমি উঠবো। আই কাম ব্যাক, আমি ফিরে ফিরে আসি। আই কেম ব্যাক, আমি ফিরে এসেছিলাম। আই উইল কাম ব্যাক, আমি ফিরে আসবো। এইটুকু কথা কি বলা যায় না? এর জন্য টেন্স শিখবো? এর জন্য আহামরি গ্রামার, এটা প্লাস এটা এরকম কোনো কিছু লাগে? লাগে না কিন্তু, বিশ্বাস করেন। আমি অলওয়েজ স্টুডেন্টসদেরকে টপ ডাউন পদ্ধতিতে শেখানোর চেষ্টা করি, প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে। আপনি একটা প্যাসেজ আগে দেখেন, সেখানে কি আছে, সেখানে কোন গ্রামার ব্যবহৃত হয়েছে, সেগুলো আপনি শেখেন। এই দেখেন, এই যে প্রেজেন্টেশনটা দেখালাম, এটা আপনি বলতে পারেন এটা তো সহজ টপিক বা আপনার তৈরি করা টপিক। এই যে বারবার দেন বলছি, সহজ মনে হচ্ছে, কিন্তু এইসব জায়গায় অ্যাডভান্স প্রেজেন্টেশন গুলোতে বিভিন্ন লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ড আছে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, হাউএভার, মোরওভার, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার আছে। এগুলো করাই আমি, কেন করাবো না? এই দেখেন, আমি যদি একটা সার্টেন টপিকের ভিতরে যাই, জাস্ট ওয়েট, এই যে দেখেন, একটা টপিক যেটা নাম হচ্ছে আ পিকনিক দ্যাট ইউ এনজয়েড। মনে করেন, আমার কথাগুলো বুঝবেন, ল্যাঙ্গুয়েজ অনেক টিচারের কাছে শিখতে পারবেন, অনেক জায়গায় যেতে পারবেন, এই কথাগুলো কেউ বলবে না। যদিও আমি একটু বেশি কথা বলি, বাট 10টা মিনিট টাইম দেন, আপনি বুঝে যাবেন এই ভাষায় কি আছে। 10 মিনিট আই উইল টেক ফ্রম ইউ। যদি আপনি বুঝতে না পারেন তখন আপনি বলবেন, কারণ কেউ এগুলো দেখাবে না আপনাকে। সবাই ওই ছোট ছোট রুলস পড়াবে, এটা প্লাস এটা এরকম হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স করতে পারবেন। বাট আপনি যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে চান, আপনাকে এই জায়গাগুলো ফেস করতে হবে। কোন জায়গা? মনে করেন, ইমাজিন করেন আপনি একটা স্পিকিং টেস্ট ফেস করছেন, আমি আপনার ইনস্ট্রাক্টর, টিচার, আপনি ক্যান্ডিডেট। এখন আমি আপনাকে একটা কোশ্চেন করলাম যে, ডিড ইউ এভার এনজয় এনি কাইন্ডস অফ পিকনিক? ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন পিকনিক করেননি। আপনার বন্ধুদের সাথে হোক, আপনার ক্লাসমেট, আপনার কলিগস, আপনার ফ্যামিলি মেম্বার্স, যাদের সাথেই হোক না কেন, জীবনের কোনো না কোনো সময় আপনারা পিকনিক করেছেন। যদি কেউ না করে থাকেন সেটা এক্সেপশনাল। তো যদি আপনার কোনো মেমোরেবল কাহিনী থাকে, এক্সপিরিয়েন্স থাকে, পিকনিকের কোনো ঘটনা, স্মৃতি, সেটা আপনাকে ইংলিশে বর্ণনা করতে হবে। এবং সেটা আপনি কিভাবে বর্ণনা করবেন, তার এগেইনস্টে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। যেমন এখানে লেখা আছে, দেখেন, যে ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, মানে আপনি কবে গিয়েছিলেন একটা পিকনিকে। আমি প্রথমে আপনাকে এই কোশ্চেনটা করলাম যে, ডিড ইউ এভার এনজয় এনি কাইন্ডস অফ পিকনিক, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্যাট? আপনি বললেন যে ইয়েস, আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। এবার কোশ্চেন গুলো কি, যে ওয়েন ডিড ইউ গো, আপনি কবে গিয়েছিলেন? ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, ওই স্পটে পৌঁছানোর পর আপনি কি করেছিলেন? ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, কখন লাঞ্চ করেছিলেন? ওয়ার হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেমস, আপনি যে পিকনিকটা করেছিলেন সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার। একটা পিকনিকে খাওয়া দাওয়ার পর একটা কালচারাল অ্যাক্টিভিটিস হয়, সেটার কথা বলছে। যে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল? ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, কখন বাড়ি ফিরেছিলেন। এই যে এখানে 7টি কোশ্চেন আছে, এই 7টি কোশ্চেনের এগেইনস্টে আপনাকে অ্যান্সার দিতে হবে আপনার এক্সপিরিয়েন্স থেকে। পারবেন? গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া পারবেন, গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়াই সম্ভব। কেন জানেন? দেখেন, একটা কথা বলি, ইংলিশে এক্সপার্ট হওয়ার, স্পিকিং এ ফ্লুয়েন্ট হওয়ার
দুইটা ওয়ে, জাস্ট দুইটা ওয়ে, নাথিং এলস। একটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করা, আরেকটা হচ্ছে সার্টেইন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। কেন এই দুইটার কথা বলছি? নেটিভ ইংলিশ স্পিকার, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়ার মানুষদের সাথে কথা বলা আমাদের এই বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সম্ভব না ওইভাবে। ডলার পে করে করা যায়, ক্যাম্বেলি, ক্লাপিঙ্গো এই অ্যাপ দিয়ে টিচার, নেটিভ টিচার পাওয়া যায়, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল, এক্সপেন্সিভ। এছাড়া আমরা 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 কি মনে করি যে আমরা ইংলিশ পারি না, কেন পারি না? প্র্যাকটিস না করার কারণে। আপনারা বলেন না যে স্যার আমি গ্রামার বুঝি কিন্তু ইংলিশে কথা বলতে পারি না, প্র্যাকটিস দরকার। এই প্র্যাকটিসের জন্য অনেকেই বিভিন্ন ওই যে চ্যাটিং গ্রুপে যুক্ত হন, কনভারসেশন গ্রুপে যুক্ত হন। এইখান থেকে কি ডেভেলপমেন্ট পাওয়া যায়? একজন লিখলো হাই, একজন হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, ওই শেষ। আর একজন আসলে ওই হাই দিল, একটা সার্কেলের ভিতর থাকে। ওইখান থেকে কি প্রফেশনাল হওয়া যায়? ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়? ইভেন আমরা আরেকটা প্র্যাকটিস কিভাবে করি, মোবাইলে বিভিন্ন অ্যাপ পাওয়া যায় বা ওয়েবসাইটও আছে, ফ্রি ফর টক অথবা এপিসোডেন অথবা হ্যালো ইংলিশ, স্পিক ইংলিশ, বাডি টক, বিভিন্ন ধরনের অ্যাপ আছে। আপনারা দেখবেন এই অ্যাপগুলো ইনস্টল করে, এটা আমি আমার প্রথম জীবনেও এগুলো ব্যবহার করেছি। এই অ্যাপগুলো ইনস্টল করে আপনি ইনস্ট্যান্টলি বাইরের মানুষের সাথে ইংলিশ চর্চা করার অপশন পেয়ে যাবেন। কিন্তু এই অ্যাপগুলো ইউজ করে যারা করেন, যারা প্র্যাকটিস করেন স্পিকিং, আপনি কাদের সাথে প্র্যাকটিস করেন এই যে ফ্রি অ্যাপগুলো ব্যবহার করে? দেখবেন আপনার অপোজিট পার্সনটা হয় ইন্ডিয়ান, না হলে পাকিস্তান, না হলে আফগানিস্তান, থাইল্যান্ড, ফিলিপিন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যারা আপনার মতো ইংলিশে দুর্বল, তার ফ্রি টাইমটাকে কাজে লাগায় ওই প্র্যাকটিস করতে আসছে। তো একজন দুর্বল পার্সনের সাথে যখন আপনি স্পিকিংটা প্র্যাকটিস করছেন, সেখানে কি হচ্ছে? আপনি বললেন হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট। ও সেম কথাগুলো বলছে, কল কেটে গেল, আরেকজনের কাছে কল দিলেন, ওই সেম কথাগুলোই হচ্ছে। এইভাবে হলে কি হয়? একটা সার্কেলের ভিতর আটকে যেতে হয়, ওই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বা প্রফেশনালিজমটা আসে না। তাহলে আর উপায় কি আছে? টপিকের উপর প্রেজেন্টেশন বা স্পিকিং দেওয়া। আপনি যদি অ্যাটলিস্ট 20টা 25টা টপিকের উপর ইংলিশে স্পিকিং করতে পারেন, এক একটা টপিকের থিম এক এক রকমের হয়, এক একটা টপিকের টাইমিং এক এক রকমের হয়, এক একটা টপিকে নতুন নতুন ভোকাবুলারি পাওয়া যায়। এইটা আমি আমার অ্যাডভান্স স্টুডেন্টসদের করাই। কি? সার্টেন টপিকের উপর প্র্যাকটিস স্পিকিং। আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনাকে আগে একটা অ্যান্সার দেখতে হবে, স্যাম্পল অ্যান্সার অ্যানালাইসিস করতে হবে, দেন আপনার নিজের এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করতে হবে। যেমন এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে যে একজন একটা পিকনিকে গিয়েছিল, সে কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল, কিভাবে গিয়েছিল। এইটা যদি, এই প্যাসেজটা যদি আপনি আমার অধীনে থেকে অ্যানালাইসিস করতে পারেন, এটা মেন্টরের অধীনে থেকে করতে হয়, সবাই এটা বোঝাতে পারে না। এটা বোঝাতে গেলে একটা সক্ষমতার প্রয়োজন। পড়তে অনেকেই পারে, অর্থ করতে অনেকেই পারে, আরেকজনকে বুঝাই দিতে কতজন পারে? দেখেন, এই যে একটা প্যাসেজ আছে, এইটা যদি আপনি 2বার 3বার 4বার পড়েন, এইখান থেকে আপনার প্রোনাউন্সিয়েশনের ডেভেলপমেন্ট আসবে, এইখান থেকে আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসবে, এইখান থেকে আপনার রাইটিং এর ডেভেলপমেন্ট আসবে। আপনি প্রত্যেকটা সেন্টেন্স যখন পড়ছেন, কিভাবে সেন্টেন্সগুলো লেখা, কোথায় ক্লজের ব্যবহার, কোথায় ফ্রেজের ব্যবহার, এগুলো আপনি জানতে পারবেন। এরপর কি হবে? যখন আপনি একটা আইডিয়া বা কনসেপ্ট পাবেন একজনের একটা স্যাম্পল অ্যান্সার থেকে, আপনি নিজের মতো করে এই কোশ্চেনগুলোর এগেনস্টে আপনার অ্যান্সারটা তৈরি করতে পারবেন। এভাবে আপনি 10টা টপিক প্র্যাকটিস করেন, দেখবেন কত দ্রুত আপনার ডেভেলপমেন্টটা আসে। এই ছাড়া তো আপনার কোনো ওয়ে নাই। আপনার যে সিচুয়েশন, আপনার যে এনভায়রনমেন্ট, কারোর সাথে কথা বলতে গেলেও লজ্জা করে, কারোর সামনে কথা বলে বলে "এই কি বলছে, একটু জেনে ইংরেজিতে কথা বলা শুরু করছে", এরকম হয় না? আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এরকম হয়। কিন্তু আপনি প্রফেশনাল হতে পারবেন এইভাবে। যেমন দেখেন, আপনারা যদি আমাকে সময় দেন, আমি এই টপিকটা একটু পড়ি, প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনেন। দেখেন, মনোযোগ দিয়ে শোনেন আমি যে কথাগুলো বলছি। এটা পড়ার পর দেখেন এই কোশ্চেনগুলোর উত্তর কত সহজে দেওয়া যায়, একটু টাইম দেন। ওই ছোট ছোট রুলস পড়ে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে এই জায়গাগুলো ফেস করতে হয়। এটা করতে পারলে এই ল্যাঙ্গুয়েজটা আপনি আপনার প্রত্যেকটা সেক্টরে কাজে লাগাতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, আপনারা যারা আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে। দেখেন কি বলছে, লাস্ট উইন্টার, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ টাইম। এটা কিন্তু মেইন সেন্টেন্সের পার্ট না বা অংশ না। সেন্টেন্সটা এখান থেকে শুরু, আই, এই যে গ্রিন কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা, দেখেন, আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। বাংলাটা কি? গিয়েছিলাম, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হুইচ ওয়াজ, যেটি ছিল, হুইচ শব্দটা একটা রিলেটিভ প্রোনাউন, ওয়াজ এটা ভার্ব, ফুল অফ এনজয়মেন্ট, মানে একটা বাক্যের ভিতর দুটো আলাদা ক্লজ আছে।
দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব, আই একটা সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব, হুইচ একটা সাবজেক্ট, ওয়াজ ভার্ব, অর্থাৎ দুটো আলাদা ক্লজ বলছে, একটা সাবঅর্ডিনেট একটা মেইন ক্লজ। লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন আ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট। গত শীতে আমি একটা পিকনিকে গিয়েছিলাম যেটি ছিল আনন্দে ভরপুর। এখানে প্রত্যেকটি বাক্য পাস্ট টেন্সে। কেন পাস্ট টেন্সে? কারণ আমি তো অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি একটা পিকনিক করেছিলাম, আপনি সেটা আমার কাছে জানতে চেয়েছেন, তাহলে এটা আমার অতীতের ঘটনা না? তাহলে আমি বলছি হ্যাঁ আমি গিয়েছিলাম, এইখানে গেছিলাম, ওর সাথে গেছিলাম, এইগুলো করেছিলাম, এগুলো পাস্ট টেন্স। তার মানে একটা টপিকের উপর যখন আপনি স্পিকিং করবেন, টাইমিংটা আগে বুঝতে হয়, ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, তাহলে দ্রুত কথা বলা যায়, গ্রামাটিক্যাল মিস্টেক হয় না। কারণ আমি তো এটা জেনে যাচ্ছি, আমি যখন কথাগুলো বলবো, আমি সাবজেক্টের পরে যে ভার্বটা ব্যবহার করব, এটা অলওয়েজ ওই পাস্ট ফর্মে ব্যবহার করব। বলছে উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। সাম অফ মাই ক্লাসমেটস, আমার কিছু বন্ধুরা, অ্যারেঞ্জ দ্য পিকনিক, পিকনিকের আয়োজন করেছিল। বাংলাটা বোঝেন। উই ওয়ার 15 ইন নাম্বারস, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার ভিতর। এগুলো কিন্তু ফ্রেজ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। উই গট আউট দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরে কিন্তু মেইন ভার্ব। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, এটাও কিন্তু একটা ফ্রেজ, বাক্যটা এখান থেকে শুরু। উই রিস্ট দ্য গ্র্যান্ড স্পট, রিচ থেকে দেখেন রিস্ট মানে আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন নেগেটিভ করা হয়, ডিড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু অ্যাফার্মেটিভে কিন্তু V2 হয়। আপনি যদি বলতেন নিয়েছিলাম, তাহলে তো উই টুক আ কুক উইথ আস, উই টুক। বাট যখন আপনি নেগেটিভ করছেন বা ইন্ট্রোগেটিভ, ডিডের ব্যবহার হয়। ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসে, এগুলো জানতে হয়। যেমন বলছে ওয়েন ডিড ইউ গো, আপনি কবে গিয়েছিলেন? আপনি কিন্তু আই গো বলবেন না, আপনাকে বলতে হবে আই ওয়েন্ট, কারণ গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে V2 বসে। কি বলছে দেখেন, টু অফ আওয়ার ক্লাসমেটস, আমার দুইজন বন্ধু রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং, চার্জ মানে দায়িত্ব, রান্নার দায়িত্ব নিয়েছিল। সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, সোহেল এবং আমি ডিগ থেকে ডাগ, ডিগের পাস্ট ফর্ম ডাগ, একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য, টু মেক আ টেম্পোরারি কুকার। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। এখানে স্টার্টেডটা মেইন ভার্ব, হেল্পিং শব্দটা কিন্তু একটা জেরান্ট, অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এটা একটা নাউন। অনেকে এই ওয়ার্ডগুলো দেখলে মনে করে ভার্ব বা এটা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না। এই জন্য গত ক্লাসে বলছিলাম পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করে শিখতে হয়, তাহলে একটা প্যাসেজ পড়ে একটা সেন্টেন্স রিড আউট করে অ্যাকচুয়াল অর্থ বের করা যায়। সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, আমার কিছু বন্ধুরা কাছের উৎস থেকে পানি এনেছিল। ব্রিং মানে নিয়ে আসা বলে না, ব্রিং, ওইটারই সিমিলার ফর্ম ফেস্ট। তাহলে এগুলো জানলে নতুন ভোকাবুলারিও ডেভেলপ করা যায়। হ্যাঁ, আদার্স হেল্প টু প্রিপেয়ার, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে। টু প্রিপেয়ার এটা ইনফিনিটিভ, তাই না, টু প্লাস বিয়ন। হেল্পটা এখানে মেইন ভার্ব। অনিয়ন, গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা। অ্যাট অ্যাবাউট 1:30 PM, 1:30 মানে প্রায় 1:30টার দিকে, 1:30, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার রেডি হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, FEEL, ফিলের পাস ফ্রম ফেল্ট, কিন্তু প্রত্যেকে ক্ষুধার্ত অনুভব করছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম। দেখছেন এই স্টার্টেডটা এখানে মেইন ভার্ব, সার্ভিংটা কিন্তু নাউন বা জেরান্ড। প্রিপেয়ার্ড, এটাও এই বাক্যে তিনটা ভার্ব আছে কিন্তু খোলা চোখে যদি আমি বলি, স্টার্ট, সার্ভ, প্রিপেয়ার। কিন্তু স্টার্টেডটা মূলত মেইন ভার্ব, সার্ভিংটা নাউন, প্রিপেয়ার্ড শব্দটা এখানে কিন্তু অ্যাজেক্টিভ, ওই ফুডকে মডিফাই করছে, প্রস্তুতকৃত খাবার। যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। এইগুলো যদি আইডেন্টিফাই করতে না পারেন, এরকম প্যাসেজ আপনি পড়তে পারবেন, অর্থ জানলেও অ্যাকচুয়াল অর্থ বা সেন্স আপনি বুঝতে পারবেন না সম্পূর্ণ সেন্টেন্সের। এবার ভেবে দেখেন পার্টস অফ স্পিচের গুরুত্ব কতটা, যেটা গত ক্লাসে বলছিলাম। আমি যা শেখাই, যা বলি, যদি কেউ নিতে পারেন আমাকে পজিটিভ মাইন্ডে, আপনার সারা জীবন মনে থাকবে। আমি সেভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝানোর বা শেখানোর চেষ্টা করি। আরো 10টা ক্লাস করে আসেন, আর আমার একটা ক্লাস করে যান, কম্পেয়ার করে দেখবেন যদি কত ইনফরমেশন আপনি এখান থেকে পান। এগুলো তো ফ্রিতেই দেখাচ্ছি, এর জন্য তার কোনো টাকা নিচ্ছে না, নিচ্ছি। তো দেখেন, দেয়ার ওয়ার, সেখানে ছিল, পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার।
আমরা খাওয়া শেষ করেছিলাম এবং আধা ঘন্টার জন্য রেস্ট নিয়েছিলাম। ওয়ান অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ। আমাদের ভিতর একজন বন্ধু জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আবৃত্তি করেছিল। রিসাইট থেকে রিসাইটেড। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার। রিপন একটা জোক বা কৌতুক উপস্থাপন করেছিল। ভ্রাসিয়াস মানে কি জানেন? পেটুক বলে না, যে বেশি খায়, পেটুক ব্যক্তি, খাদ্যরসিক ব্যক্তির মতো এরকম। তাহলে এগুলো করলে কি হয়? ভোকাবুলারি ডেভেলপমেন্ট হয় খুব ভালোভাবে। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, প্রেজেন্টেড টু সংস অফ নজরুল। সুমন, যে একজন ভালো গায়ক, নজরুলের দুইটা গান উপস্থাপন করেছিল। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 p.m. আমরা 5টায় বাসায় ফিরেছিলাম, বাসার জন্য ফিরেছিলাম। আফটার টেকিং আওয়ার টি, চা খাওয়ার পর। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ওয়াজ আ রিয়েলি মেমোরেবল ডে ফর মি। তো এই যে প্রেজেন্টেশনটা আপনি দেখছেন, একজনের একটা স্যাম্পল অ্যান্সার। এখানে ভার্ব গুলোর দিকে জাস্ট ফোকাস করেন। ভার্ব কি? ওয়েন্ট মানে গিয়েছিলাম, অ্যারেঞ্জ আয়োজন করা, হায়ার ভাড়া করা, রিস পৌঁছানো, ডাক খনন করেছিল, হ্যাঁ টুক নিয়েছিল, স্টার্টেড, ফিনিশ, রিসাইট, প্রেজেন্টেড। এই ভার্ব গুলোর দিকে যদি আপনি ফোকাস করেন না, আপনি কথা বলতে পারবেন। কঠিন কিছু না। আপনারটা আপনি এবার প্রেজেন্ট করেন, দেখেন আপনি কিভাবে করবেন। এই দেখেন, প্রথমে কি লেখা? লেখা যে ওয়েন ডিড ইউ গো, তাহলে উত্তর কি হবে? আই ওয়েন। এই দেখেন, একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন। আই ওয়েন্ট অন আ পিকনিক 2 ইয়ার্স এগো, কি বলছে? আমি একটা পিকনিকে গিয়েছিলাম 2 বছর আগে। আপনি 2 বছর আগে যান, 1 বছর আগে যান, একদিন আগে যান, যে যখন যান আপনি বসাই দেন, টাইম বসাই দেন। সাবজেক্ট কি? আই। ভার্ব কি? ওয়েন্ট। ওয়েন্ট মানে গিয়েছিলাম। এবার বলছে হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন। এখানে আপনি সুন্দরবন বলেন, কক্সবাজার বলেন, সিলেট বলেন, যে কোনো একটা প্লেসকে আপনি মেনশন করেন। কঠিন এটা? এই দুটো সেন্টেন্স আপনি প্র্যাকটিস করেন, আয়নার সামনে দাঁড়ায় বলেন, আপনার মোবাইলে আপনি রেকর্ড করেন। কঠিন না, এর জন্য কোনো গ্রামার শেখা লাগে না, এখানে কোনো হার্ড ওয়ার্ড নেই যেটা আপনি পারবেন না। এবার বলছে যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, বাট এইটা বলার পর আপনি আগে বলেন, পিকনিকে তো মানুষ একা যায় না, আপনি কার সাথে গেছিলেন, এইভাবে এই কথাগুলো বলতে পারেন যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, উইথ মাই ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স অর কলিগস, যে কোনো একটা আপনি বসান। তাহলে 3টা বাক্য আপনি বলেন, প্র্যাকটিস করেন। এটা কি কঠিন? আই ওয়েন্ট অন আ পিকনিক 2 ইয়ার্স এগো, আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, আই ওয়েন্ট টু দ্য কক্সবাজার, আই ওয়েন্ট টু সিলেট, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্যামিলি, উইথ মাই কলিগস। কঠিন? একবার শুরু করেন। এবার বলছে যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, তাহলে আফটার রিচিং দিস স্পট আপনি এইভাবে বলেন, উই অ্যারেঞ্জড মেনি থিংস ফর কুকিং, উই কুকড। উই অ্যারেঞ্জড আমরা আয়োজন করেছিলাম, উই কুকড আমরা রান্না করেছিলাম। এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসান, দেখবেন বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে। উই কুকড বিরিয়ানি, সালাদ, বিফ এক্সেট্রা। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যাট 2 p.m. উই অ্যারেঞ্জড আ কালচারাল প্রোগ্রাম। আই পারফর্মড ইন ড্যান্স। রিপন প্রেজেন্টেড আ জোক। ওয়ান অফ মাই ফ্রেন্ডস স্যাং আ সং। উই এনজয়েড দিস পিকনিক আ লট। উই রিটার্নড হোম অ্যাট 6 p.m. ইট ওয়াজ a memorable day. কঠিন? এই যে 10-12টা সেন্টেন্স, 14টা সেন্টেন্স এখানে আমি লিখলাম, কি সাবজেক্ট আর ভার্ব? আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, উই অ্যারেঞ্জড আমরা আয়োজন করেছিলাম, উই কুকড আমরা রান্না করেছিলাম, উই ফিনিশড আমরা শেষ করেছিলাম, আই পারফর্ম আমি আমি পারফর্ম করেছিলাম, হ্যাঁ। রিপন প্রেজেন্টেড, উই স্যাং আমরা গেয়েছিলাম, আ সং, উই এনজয়েড ইট আ লট আমরা এটা অনেক আনন্দ করেছিলাম। এরকম আপনি একটা পিকনিক করেছিলেন, আপনি সেটাকে ইমাজিন করেন, সেখানে আপনার আরো যদি কোনো কাজ থাকে, কোনো অ্যাক্টিভিটিস থাকে, সেই ভার্বটা আপনি বসান সাবজেক্টের পর, দেখবেন বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে। একবার ভেবে দেখেন, এগুলো কঠিন না। আমি এভাবেই শেখাই, টপ ডাউন পদ্ধতিতে। ওই ছোট ছোট রুলস বা স্ট্রাকচার না, এভাবে শিখলে অনেক দ্রুত সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। অনেকে বলে আমি গ্রামার পারি, রাইটিং পারি না, অনেকে বলে আমি রাইটিং পারি, স্পিকিং পারি না। যারা এগুলো বলেন তারা মূলত কোনোটাই পারে না। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা একটার সাথে একটা টপিক কানেক্টেড, এটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। একটা পারলে আপনি আরেকটা অটোমেটিক্যালি পারবেন, কেন পারবেন না? এই যেটা দেখাচ্ছে, এই প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে আপনার স্পিকিং, আপনার রাইটিং, আপনার ভোকাবুলারি, আপনার প্রোনাউন্সিয়েশন সবকিছু ডেভেলপ করা সম্ভব, সবকিছু। কিন্তু আমরা কতজন এটা পারি? কতজন এটা আরেকজনকে বোঝাতে পারি? এই যে আমি এগুলো দেখাচ্ছি, এগুলো বোঝাচ্ছি, এটা বোঝাতে গেলেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এই যে আমি প্যাসেজটা পড়লাম, আপনাকে বোঝাচ্ছি, তাই না? এখানে কিন্তু আমার ব্রেইনে একটা প্রেসার পড়ছে, প্রেসার পড়তেছে না? আমাকে ক্রিয়েটিভ হতে হচ্ছে না এখানে? কিন্তু আমি যদি গতানুগতিক ধরে আপনাকে এটা পড়াতাম, এই যে এটা পড়াতে গেলে কি আমার ব্রেনে প্রেসার পড়তো? একবার ভেবে দেখেন তো।
মনে করেন আমি বলছি যে আজ আমরা স্পোকেন ইংলিশ শিখবো অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। এই যে স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। যেমন মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, সে একজন ভালো শিক্ষক ভালো লেখকও, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। আমি করলাম, বাকিগুলো আপনারা করেন। অনেকে এটা করে দিবে, ভাববে বাহ কত সুন্দর ইংরেজি শিখতেছি। তাহলে আজকে আমরা শিখবো স্পোকেন রুলস টু। এগুলো করাতে গেলে কিন্তু কঠিন না, কষ্ট হয় না, এটা তো দেওয়াই আছে। জাস্ট এই সূত্র অনুযায়ী আমি এগুলো করব। কিন্তু এটা শিখে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। এটা শিখে কি প্রফেশনাল হওয়া যায়, এক্সপার্ট হওয়া যায়? আপনি যদি সত্যিকার অর্থে শিখতে চান, আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে চান, ল্যাঙ্গুয়েজকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চান, আপনাকে এই জায়গাগুলোই ফেস করতে হবে, এই যেটা আমি এইমাত্র দেখালাম। এবার আপনার আমার কথার সাথে মেলে কিনা, বিশ্বাস হয় কিনা, সেটা আপনি নিজে ইমাজিন করে দেখেন, নিজে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করে দেখেন কোথায় সমস্যা হয়, কেন আমরা পারি না, কোন জায়গাটা বা এই যে কথাটা আমি বললাম যে প্যাসিভ অ্যানালাইসিসের মাধ্যমে সত্যিকার অর্থে ডেভেলপ করা সম্ভব কিনা। এইটা আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টদের করাই, প্রতিদিন করাই, এটা প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে। কেন তাহলে আপনি পারবেন না? আপনি 5টা টপিকের উপর প্রেজেন্টেশন দেন, আপনি নিজের ভিতরে অনেক কনফিডেন্ট পাবেন, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না যে আপনি কখন ইংরেজি শিখে গেছেন। এটাই হয়, আমরা পারি না, আমরা কথা বলি না তাই, আমরা আইডিয়া জেনারেট করি না তাই, আমরা রিডিং করি না তাই। এটা করতে হবে, লাউডলি আপনাকে এটা পড়তে হবে, এবং আপনাকে এখান থেকে আইডিয়া নিতে হবে, নিজের মতো করে প্রেজেন্টেশন দিতে হবে। বুঝতে পারছেন আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম, যারা এখানে আছেন, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা কি, কোন জায়গাগুলো কিভাবে ফোকাস করলে জি প্র্যাকটিস জি করলে ডেভেলপ করতে পারবো? জি ভাইয়া বুঝতে মনে হয় যে যেটা বলছে, মনে হয় এই যেটা বলছে এটা সঠিক, মনে হয়? পারছি। এটা আপনারা আরো আরো 2-4 জায়গায় ক্লাস করেন, দেখেন, আর এই আমার এই ক্লাসের সাথে কম্পেয়ার করেন, করলে আপনারা বুঝতে পারবেন। কারণ যারা একদম নতুন আছেন তারা আমার কথা বুঝবেন না, আমার ক্লাসও বুঝবে না। তারা ভাবে কি হিজিবিজি পড়াচ্ছে এটা ওটা, এরকম ভাববে। এটা হয়, এটা স্বাভাবিক, কারণ আমি এইভাবেই পড়াই। যাই হোক, আহ এবার আমি একটু আপনাদেরকে যেটা নিয়ে কথা বলবো, একটু সময় দিতে হবে আমাকে, কারণ এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা থাকার চেষ্টা করেন। যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভার্ব। এই যে ভার্বের ফর্ম, এইটা আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি, এইটা আপনাদেরকে একটু দেখতে হবে। এই যে সব জায়গায় বলছি যে সবকিছুর মূলে ভার্ব, ভার্বের ফর্মের পরিবর্তনটা আমাদের শিখতে হয়। এইটা পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না, এই কথাটাই তো আমি বলছি। তো এটা আপনারা কিভাবে করবেন? আর একটা কথা বলে রাখি, পেইড কোর্সের সিট আর খুব বেশি নেই। আগামী ফেব্রুয়ারির 5 তারিখ থেকে আমি বলছি যে আমার পেইড কোর্সের ক্লাস শুরু হবে। আজ হচ্ছে কত তারিখ? 30। হ্যাঁ, 30 তারিখ, 31, 1, 2, 3, 4, 5। তো যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি কনফার্ম করবেন, কারণ প্রতিদিন অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছেন। একদম শুরু থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। এটা পেইড কোর্সটা হচ্ছে 2,000 টাকা কোর্স ফি, 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র রাত 9টা থেকে 10টা। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাবেন, পিডিএফ ফাইল পাবেন, টোটাল 70টা ক্লাস। ধারাবাহিকভাবে বেসিক গ্রামার, স্পোকেন রাইটিং সবকিছু আপনারা কাভার করতে পারবেন। যে কোনো বয়সের যে কেউ এটা করতে পারবেন, আপনি যতই দুর্বল হন না কেন। আমি একদম শুরু থেকে বেসিক থেকে ধরে ধরে প্রত্যেকটা বিষয় শেষ পর্যন্ত নিয়ে যাব, আমি সেভাবেই পড়াই। এটা হচ্ছে বিষয়। আর প্রত্যেকে ডেভেলপ করতে পারবেন, এতটুকু বলতে পারি। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা গোছানো পদ্ধতিতে মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে চাই, তারা আসতে পারেন। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, বা টেকনিক ভালো। টোটাল কোর্স ফি 2,000 টাকা, আপনারা 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এই সুযোগটা আমি দেই, এটা কোনো কোর্সে দেখবেন না যে এরকম অর্ধেক কোর্স ফি নিয়ে ক্লাস করায়। এটা আমি করিয়ে থাকি। তো কারণ আমি যাদেরকে বোঝাই, এটা আপনারা এই ফ্রি ক্লাসই করে যান, পেইড কোর্স না, ফ্রি ক্লাসই করে যান, আমি এতটুকু বলতে পারি, আপনার মনে থাকবে। কারণ আমি সেভাবেই পড়াই, সেভাবেই বোঝাই প্রত্যেকটা বিষয়। নতুন যে ব্যাচটা শুরু হবে সেটা হচ্ছে 79, 79তম। বর্তমানে 78তম ব্যাচ রানিং আছে। 78তম ব্যাচের ক্লাস হয় হচ্ছে রাত 10টায়, 10টা থেকে 11টা। যদি কারো 9টাতে খুব বেশি সমস্যা হয়, আপনারা ওই ব্যাচেও ক্লাস করতে পারবেন, ব্যাচ 78-এ। হ্যাঁ, কিন্তু 9টাতে যেটা শুরু হবে 5 তারিখ থেকে, সেটা একদম নতুন ব্যাচ। ওকে, সো এটা হচ্ছে বিষয়। আর আমি দেখাচ্ছি ভার্বের ফর্মগুলো, একটু দেখেন যে কিভাবে এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। আমার এখানে যে সব থেকে বেশি এইজের স্টুডেন্ট আমার কাছে ছিল, তার বয়স কত জানেন? আপনারা শুনলে অবাক হবেন।
86, 86, ইয়েস, 86 বছর বয়সের একজন সম্মানীয় ব্যক্তি আমার কোর্সে ভর্তি হয়েছিল, সে ইন্ডিয়া থেকে। আমি এই যে ক্লাস নিয়েছিলাম ইউটিউবে, আমার ক্লাসের একটা কমেন্ট আমি দেখলাম, সে লিখছে যে আই অ্যাম 86 ইয়ার ওল্ড, সে মেয়ের বাসায় থাকে, ইন্ডিয়ান সিটিজেন। তার ক্লাসটা খুব ভালো লাগছে, সে আমার কোর্সে ভর্তি হতে চায়। সে একজন রিটায়ার্ড পার্সন, আগে জব করতো। মানুষের ইচ্ছা শক্তি কতটা থাকলে মানে 86 বছর মানে কি মৃত্যু সজ্জা, সেই টাইমেও ইংরেজি শিখতে চায়। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তো সে আমার কোর্সে ভর্তি হয়েছিল, 1,000 টাকা দিছিল, পরে আর দেইনি, বা আমি তাকে, মানে সে লাস্ট পর্যন্ত ছিল না। কিন্তু সে অনেকদিন ক্লাস করছিল এবং অনেক আগ্রহ তার ছিল, কিন্তু হঠাৎ কোথায় চলে গেছিল বা অসুস্থ হয়েছিল আমি জানি না, পরে আর কন্ট্যাক্ট করতে পারিনি। তো আপনারা ভাবতে পারেন যে 86 বছর বয়সে তার শেখার ইচ্ছা। সে বলছে যে আমি আমার মেয়ের বাসায় থাকি, আমার একটু ক্রাইসিস আছে, আমি তারপরও শিখতে চাই, এরকম। তো সে ভর্তি হয়েছিল আমার কোর্সে। তো যারা ইয়ং আছেন বা ছোট বাচ্চাদের ব্রেন সব থেকে বেশি শার্প থাকে, তারা দ্রুত দ্রুত একটা ল্যাঙ্গুয়েজকে কিন্তু অ্যাডাপ্ট করতে পারে, নিতে পারে, শিখতে পারে। কিন্তু যাদের বয়স, মনে করেন আমার এখানে অ্যাভেলেবল আছে 50, 60, 70 বছর বয়সের আহ, ব্যক্তিরা যারা ইংলিশটা শিখছে, ক্লাস করছে। তো সবার ব্রেন তো সমানভাবে কাজ করে না। তো যাদের বয়সটা একটু বেশি, ধারণ ক্ষমতা কম, তারা কিভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করবে? মনে করেন আমি যদি এই ভোকাবুলারি আপনাকে দেই যে এই 200 ভোকাবুলারি আপনাকে পড়তে হবে, 200 ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকলে আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন, আমি মনে করেন আপনাদেরকে এটা দিলাম, তো আপনি কি গতানুগতিক ধারায় পড়ে ধরে রাখতে পারবেন? বিয়ার মানে বহন করা, বিকাম মানে হওয়া, বিফল মানে ঘটা, বিগিন মানে শুরু করা, এভাবে পড়তে থাকলে শুরুর দিকে আবার আপনি ভুলে যাবেন। তো এগুলো প্র্যাকটিস করার একটা ওয়ে আছে, আমি এটা দেখিয়েছিলাম আপনাদের। মনে করেন এখান থেকে আমি এই ভার্বগুলোকে নিলাম, একটা আলাদা ব্ল্যাঙ্ক পেজ আসলাম। এই যে কয়টা ভার্ব হয়েছে এখানে জানি না, দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি ভার্ব আছে এখানে। এই 9টি ভার্বের অর্থ কি দেখেন, যেমন লেখা আছে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এর পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপল অ্যাকসেপ্টেড। অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, এগ্রি মানে রাজি হওয়া, অ্যামেজ মানে বিস্মিত হওয়া, অ্যামিউজ মানে আনন্দ দেওয়া। এই যে ভার্বগুলো দেখছেন, আমি কি করব, অল্প অল্প ভার্ব নিয়ে, মনে করেন এই 9টি ভার্ব নিয়ে আমি কিছু বাক্য তৈরি করব, সেন্টেন্স। এবং এমন ভাবে কিছু বাক্য তৈরি করব যে বাক্যগুলো একটার সাথে একটা কানেক্ট থাকে, যে বাক্যগুলো তৈরি করার ফলে যে কোনো একটা থিমের উপর আমি তৈরি করব, একটা গল্পে পরিণত হবে। দেখেন, মানে একটা গল্প আমি লিখবো এই শব্দগুলো দিয়ে। গল্পটা মিলানোর জন্য, একটার সাথে আরেকটা সেন্টেন্স মিলানোর জন্য আমার বাইরে থেকে দুই একটা ভার্ব নেওয়ার প্রয়োজন হতে পারে, বাট এই ওয়ার্ডগুলো যাতে সেখানে থাকে কমন, এইটা আমি সেভাবে করব। কেমন সেটা? যেমন মনে করেন এখানে প্রথম বাক্যটা কি, ওয়ার্ডটা কি, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে। এই প্র্যাকটিসটা করলে আপনার টেন্সটা চর্চায় থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ভালো ডেভেলপমেন্ট আসে। যেমন মনে করেন আই, একটা সাবজেক্ট নিলাম, এবার ভার্ব নিলাম অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্টেড, সাবজেক্ট আর ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম নিলাম। তো এই দুটো ওয়ার্ডের অর্থ কি? জাস্ট এই দুইটা ওয়ার্ডের অর্থ কি? আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম। এখন আমি কি বললাম, যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। দেখেন এইগুলো আপনি কোথাও পাবেন না, কোনো ইউটিউব চ্যানেলে কোনো টিচার আপনাকে এভাবে দেখাবে না, এটা আমি নিজে তৈরি করে দেখাচ্ছি। আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম। এবার কি, ফর এক্সাম্পল, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। কার প্রস্তাব বা কি? আমাকে যে কোনো একটা থিমের উপর করতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা বাক্য লিখলাম, আ বয়, একটা ছেলে, মনে করেন আমি একটা মেয়ে হয়ে কথা বলছি, ঠিক আছে? তাহলে আমার থিমটা মিলবে। আ বয় লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসে, জাস্ট এরকম একটা বাক্য আমি লিখলাম। হ্যাঁ, হি, একটা সাবজেক্ট নেই, হি প্রপোজড মি ইয়েস্টারডে, সে আমাকে গতকাল প্রপোজ করেছিল। এবার আমি এখানে বললাম, এই বাক্যটা আমি এখানে নিয়ে আসি, যে আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। জাস্ট একটা থিম আমার হয়ে গেল। এবার অ্যাক্ট মানে আচরণ করা, দেখেন এখানে আরেকটা ভার্ব আছে অ্যাক্ট। এবার আমি যদি বলি হি
অ্যাক্টেড, এর বাংলা অর্থ কি? সে আচরণ করেছিল। এরকম বলতে পারি, লাইক আ হিরো, একটা হিরোর মতো, ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে, ইন দ্য টাইম অফ প্রপোজিং, প্রপোজ করার সময়। জাস্ট আমি আমার মতো করে একটা বাক্য আমি লিখলাম। ওই যে প্রপোজ করার সময় মানুষ বিভিন্ন আচার আচরণ দিয়ে হাঁটু গেড়ে বসে করে না? সো a boy loves me very much. He proposed me yesterday. I accepted his proposal. Um, he acted like a hero in front of me in the time of proposing. এবার ভার্ব আছে দেখেন, অ্যাচিভ মানে অর্জন করা। এইটা নিয়ে একটু লিখি। ফর এক্সাম্পল, আমি একটা বাক্য লিখি তার সম্পর্কে, যেমন হি রিসেন্টলি অ্যাচিভ MBBS ডিগ্রি। সে সবেমাত্র তার এমবিবিএস ডিগ্রিটা কমপ্লিট করেছে বা সম্পন্ন করেছে। হ্যাঁ, হি এখানে রিসেন্টলি যেটা লিখেছি এটা প্রেজেন্ট পারফেক্টলি লিখি, হি রিসেন্টলি হ্যাজ, হি হ্যাজ রিসেন্টলি, এই হ্যাজটা এই পাশে দেই। এই রিসেন্টলি শব্দটা কি বলেন তো? একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব মেইন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসানো যায়। এইভাবে বাক্যটা লেখা যেতে পারে যে হি হ্যাজ রিসেন্টলি, এই যে রেড কালার হয়ে পড়ছে, এটা আবার ভাববেন না যে ভুল, এগুলো কিন্তু আমার এই ডাবল স্পেস পড়ে যাচ্ছে এই জন্য। যেমন এই যে প্রপোজাল, এই দেখেন এই যে ফুল স্টপটা আমি একটু দূরে লিখে ফেলছি, এই জন্য এটা হচ্ছে, এই দেখেন এই সরাই দিলাম, ওই রেড কালার চলে গেছে। এই দেখেন এই যে লাইক এটা হচ্ছে এই দূরে চলে যাচ্ছে এই জন্য। আবার মনে করবে না যে ভুল লিখতেছে, ঠিক আছে? রেড কালারের জন্য, এটা ওই স্পেসের কারণে এরকম হচ্ছে। তো দেখেন যেটা বলছি যে হি হ্যাজ রিসেন্টলি অ্যাচিভড এমবিবিএস ডিগ্রি, সে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছে সম্প্রতি। এবার দেখেন, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, এই ওয়ার্ডটা দিয়ে যদি আমি লিখি, নাও, এখন যেহেতু সে একজন এমবিবিএস ডাক্তার, নাও এভরিওয়ান, এখন প্রত্যেকে তাকে প্রশংসা করে, অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। এভরিওয়ান এটা একটা সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে, ইনডিফিনিট প্রোনাউন, এরপরে ভার্বের সাথে এস বা ইএস হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে। নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, হি অলসো advises me about so many things, so that, সে আমাকে অনেক বিষয় সম্পর্কে উপদেশ দেয়, যাতে করে, things so that I can get success in life, যাতে করে আমি জীবনে উন্নতি করতে পারি বা সফল হতে পারি। এরপর দেখেন, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। দিস থিংস আমরা এখানে বলতে পারি, দেখেন এই বিষয়গুলো, দিস থিংস অ্যাফেক্ট মি আ লট, আমাকে খুবই প্রভাবিত করে। এটা সাবজেক্টটা প্লুরাল, এই জন্য জাস্ট এফেক্ট, এস হবে না কিন্তু। এরপর এগ্রি মানে রাজি হওয়া। ফর দ্যাট রিজন, ফর দ্যাট রিজন, এ কারণেই, আই এগ্রিড হিজ প্রপোজাল, এ কারণে আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। অ্যামেজ মানে বিস্মিত হওয়া, হি ওয়াজ অ্যামেজড, সে বিস্মিত হয়েছিল। ওয়াজ প্লাস ভিত্তি, এটা বোঝার চেষ্টা করেন। সে বিস্মিত হয়েছিল, অ্যান্ড অ্যামিউজড মি আ লট, অ্যামিউজ মানে আনন্দ, অ্যামিউজড মি আ লট, সে খুবই বিস্মিত হয়েছিল। আই এগ্রিড হিজ প্রপোজাল, তাহলে এইটা আমি এইভাবে লিখতে পারি যে ওয়েন, দেখেন ওয়েন আই এগ্রিড হিজ প্রপোজাল, অর্থাৎ যখন আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম, এটা আমরা এভাবে বলতে পারি একটা কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার করে, হি ওয়াজ অ্যামেজড অ্যান্ড অ্যামিউজড মি আ লট, সে খুবই বিস্মিত হয়েছিল এবং আমাকে অনেক আনন্দ দিয়েছিল। এরপর একটা এন্ডিং সেন্টেন্স আমি নিয়ে আসি, নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইচ আদার, এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একে অন্যকে বিয়ে করার। জাস্ট শেষ করলাম। তো এইখানে আমি কি করলাম, এই 9টি ভার্বকে আমি কমন রেখে একটি গল্প তৈরি করলাম, যার ভিতরে হয়তো দুই একটা আমি বাইরে থেকে নিয়ে আসছি ভার্ব, সেন্টেন্সগুলো মিলানোর জন্য। মনে করেন এবার আমি একটা এখানে হেডলাইন দিলাম, এটা যে কোনো থিমের উপর করা যায়, আপনার মনে যা আসে যেভাবে আসে। এটা আমি ইনস্ট্যান্টলি করলাম, একটা লাভ স্টোরি, একটা ভালোবাসার গল্প। সো এটা আপনার যদি সময় দিয়ে প্রতিদিন 10টা করে ভার্ব নিয়ে করেন, 20 দিন প্র্যাকটিস করেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর কতটা ডেভেলপমেন্ট
আসে আপনি কল্পনা করতে পারবেন। আর এই ভার্বগুলোকে একবার আপনি এইভাবে ব্যবহার করতে পারলে জীবনে কখনো আর এই ভার্বগুলো আপনি ভুলবেন না, আপনার মনে গেঁথে থেকে যাবে। কারণ আপনি এগুলো দিয়ে নিজেরাই টাইম দিয়ে সেন্টেন্স নিজের ব্রেন থেকে জেনারেট করে আপনারা তৈরি করছেন। এটাতে অনেক ডেভেলপমেন্ট আসে। এইটা আমি আমার স্টুডেন্টসদের করতে বলি। এখানে দেখেন ভার্বগুলো দেখে, এই যে আ বয় লাভস মি ভেরি মাচ, হি প্রপোজড মি ইয়েস্টারডে, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। হি অ্যাক্টেড লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি ইন দ্য টাইম অফ প্রপোজিং। অ্যাক্ট মানে আচরণ করা। রিসেন্টলি হি হ্যাজ অ্যাচিভড এমবিবিএস ডিগ্রি। অ্যাচিভ মানে অর্জন করা। এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম। অ্যাডমায়ার মানে প্রশংসা করা। হি অলসো অ্যাডভাইজেস মি অ্যাবাউট সো মেনি থিংস সো দ্যাট আই ক্যান গেট সাকসেস ইন লাইফ। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। হ্যাঁ, দিস থিংস অ্যাফেক্ট মি আ লট। এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। এগ্রি মানে রাজি হওয়া। ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল। আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। ওয়েন আই এগ্রিড হিজ প্রপোজাল হি ওয়াজ অ্যামেজড। সে বিস্মিত হয়েছিল, অ্যান্ড অ্যামিউজড মি আ লট, এবং আমাকে অনেক আনন্দ দিয়েছিল। নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইচ আদার। সো এইভাবে কিন্তু আমরা কমপ্লিট করতে পারি এই সেন্টেন্সগুলো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এইভাবে আপনার নিজেরা যদি সময় দেন, আমি এইভাবে দেখাই দেই, নিজেদের মতো করে যে কোনো থিমের উপর যদি স্টোরি লিখতে পারেন, প্রত্যেক মানে 10টা করে ভার্ব নিয়ে নিয়ে, খুবই ভালো একটা ডেভেলপমেন্ট আসে। এটা আপনি কোনো ইউটিউব চ্যানেলে বা অন্য কোথাও পাবেন না। এটা করতে গেলে সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, ক্রিয়েটিভ হতে হয়। হ্যাঁ, ওই মুখস্থ বিদ্যা, আই অ্যাম আ টিচার, আই ওয়াজ আ টিচার, আই উইল বি আ টিচার, হি ইজ আ স্টুডেন্ট, হি ওয়াজ আ স্টুডেন্ট, হি ওয়াজ নট আ স্টুডেন্ট, এরকম প্র্যাকটিস, এটা তো অটোমেটিক্যালি এসে যায়। এরকম প্র্যাকটিস করে ভাষা শেখা যায়। ভাষা শিখতে গেলে ক্রিয়েটিভ হতে হবে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে অ্যানালাইসিস করে ভাষাটা শিখতে হবে, অ্যাডাপ্ট করে ভাষাটা শিখতে হবে। কেউ কি আমার এই মেথডটা বুঝতে পারছেন? আমি কি বললাম, ভোকাবুলারি ডেভেলপমেন্ট কিভাবে করবেন, বুঝতে পেরেছেন? মনে হয় এগুলো এফেক্টিভ বা কাজে লাগার মতো, বা এরকম অন্য কোথাও দেখছেন এইভাবে প্র্যাকটিক্যালি ভোকাবুলারি ডেভেলপমেন্ট? বুঝলেন? হ্যাঁ ভাই, এর আগে দেখ নাই। হ্যাঁ, বুঝতে পারছি। এটা এটা এইভাবে যদি আপনারা, আমি জানি না কতটুকু নিতে পারছেন, বাট এইভাবে যদি প্র্যাকটিক্যালি করতে পারেন, সত্যিকার অর্থে ভাষা ডেভেলপমেন্ট করা যায়। আমি জানিয়ে রাখলাম, মনে থাকবে আপনাদের আমার কথা। ক্লাসটা রেকর্ড থাকবে তো, আরেকবার দেখেন, বুঝতে পারবেন কি ছিল। হয়তো এখন ব্রেনে সবকিছু নাও যেতে পারে, লং টাইম ধরে আমি একটু ক্লাসগুলো নেই। তো যাই হোক, অনেক কিছু বললাম। কোথায় পড়াচ্ছিলাম আর কোথায় চলে গেলাম? হ্যাঁ, টেন্স কেউ এইভাবে পড়ছেন? টেন্স পড়াচ্ছিলাম। আমরা তো টেন্স এইভাবে পড়ি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন আকবর ইনোভেটস বাংলা ইয়ার, এটা একটা ঐতিহাসিক সত্য, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিন্তু এইভাবে পড়ি। আমি কিন্তু এইসব কিছু পড়াইনি, ঠিক আছে? আমি কি পড়াইছি? আমি অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গাটায় মুভ করার চেষ্টা করছি। এবার আমরা তাহলে একটু ইনডিফিনিট টেন্স গুলো তো দেখালাম, কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স দেখবো। খুব বেশি সময় নিব না। এটা দেখায় আমি একটু নেগেটিভ ইন্ট্রোগেটিভের ফাংশন নিয়ে কথা বলে আমি ছেড়ে দিব, ঠিক আছে? আর 15 থেকে 20 মিনিট টাইম আমাকে একটু আপনাদের দিতে হবে। আশা করি আপনারা থাকবেন, ঠিক আছে? যাদের শেখার ইচ্ছা থাকে তারা থাকবেন, না ইচ্ছা থাকলে থাকবেন না। ওকে, সো কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট বোঝার চেষ্টা করেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? চলমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যেটা চলছে। পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে যেটা চলছিল। ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে যেটা চলতে থাকবে। এগুলো আপনারা প্রত্যেকেই বোঝেন। বর্তমানে চলছে মানে এই যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, ইউ আর ডুইং ইউর ক্লাস, সামওয়ান ইজ ইটিং রাইস, সামওয়ান ইজ রাইটিং আ লেটার রাইট নাও ইনস্ট্যান্টলি। দিস ইজ কল্ড প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি? অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। মনে করেন আপনি এখন আমার কাছে ক্লাস করছেন, আপনার ফোনে একজন কল দিচ্ছে, আপনার কোনো বন্ধু, কোনো বান্ধবী, কেউ একজন আপনাকে কল দিচ্ছে, আপনি ক্লাস করার জন্য কলটা রিসিভ করতে পারছেন না। কল আসতেই আছে আসতেই আছে, আপনি রিসিভ করছেন না। ক্লাসটা শেষ হয়ে গেল, আপনি তাকে কল ব্যাক করলেন। কল ব্যাক করে তাকে বললেন যে, তুমি যখন কল দিচ্ছিলে আমি একটা ক্লাসে ছিলাম। এই যে কথাটা আমি বললাম না, তুমি যখন কল দিচ্ছিলে, মানে কি? সে তো একটু আগে কথা কল দিচ্ছিল। এই যে অতীতে একটা কাজ হচ্ছিল বা চলছিল, ওয়েন ইউ ওয়ার কলিং মি, ইউ ওয়ার কলিং, আই ওয়াজ ইন দ্য ক্লাস। এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, সে বই পড়ছিল, হি ওয়াজ রিডিং আ বুক। পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার কি? ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এটা ফিউচার ইনডিফিনিট,
কিন্তু যখন আমি বলছি হি উইল বি প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে থাকবে। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। ফিউচার ইনডিফিনিট, উইল বি প্লেইং, খেলতে থাকবে, খেলাটা চলমান থাকবে, আর টাইম নেই। এই হচ্ছে তিনটা কন্টিনিউয়াস টেন্স, কঠিন কোনো কিছু না। বাট এখানে কিছু বিষয় আছে, যেটা আপনারা জানেন সেটা নিয়ে আমি কথা বলবো না, যেটা জানেন না সেটা নিয়ে আমি কথা বলবো। যেমন দেখেন এখানে একটা নোট দেওয়া আছে, সেটা হচ্ছে কিছু ওয়ার্ড, কিছু ভার্ব। দেখেন ফিল, try to understand here. Feel, hear, fear, see, smell, desire, love, like, want, wish, belong, process, understand, know, think, believe, expect, remember। এই যে ভার্বগুলো দেখছেন না, এই ভার্বগুলোর সাথে কখনো আইএনজি বসানো যায় না। এই ভার্বগুলোকে কখনো কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না ইংলিশে। এই ভার্বগুলো দিয়ে বাংলায় কন্টিনিউয়াস টেন্স হলেও ইংলিশে হয় না। কারণ কি জানেন? এই ভার্বগুলোকে স্ট্রেটিভ ভার্ব বলে। মনে করেন আমি যদি বলি আমি তোমাকে অনুভব করছি, আমরা বলি না যে আই এম ফিলিং, এটা তো বাংলায় তো কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাই না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট আই এম ফিলিং ইউ এটা বলা যায় না, আই ফিল এরকম বলতে, আই ফিল। আমি শুনতেছি তোমাকে, আই এম হিয়ারিং এটা বলা যায় না, আই হিয়ার। আমি এক গ্লাস পানি চাচ্ছি, আই এম ওয়ান্টিং আ গ্লাস অফ ওয়াটার, এই ওয়ান্টিং কখনো হয় না, আই ওয়ান্ট। কেন হয়? বাংলায় কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে, বাট ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারবেন না। মনে করেন আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি ভালোবেসেছিলাম, আই লাভ ইউ। আমি ভালোবাসবো, আই উইল লাভ ইউ। কিন্তু কেউ কি কোথাও বলে, শুনছেন, আই এম লাভিং ইউ? লাভিং কোথাও হয় না। মানে কন্টিনিউয়াস টেন্সে বলা যায় না কেন জানেন? কন্টিনিউয়াস টেন্সে বলা যায় যেগুলো ডাইনামিক, মানে যে কাজটা কন্টিনিউয়াসলি হচ্ছে বা চলছে, দেখা যাচ্ছে। আমি এখন আপনাদের পড়াচ্ছি, এটা আমি একটা অ্যাকশন দিচ্ছি না, একটা কাজ করতেছি না, এই যে মুখ দিয়ে কথা বের করতেছি, হাত দিয়ে লিখতেছি, সো এটা আই এম টিচিং, এটা বলা যায়। আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, গাল দিয়ে খাচ্ছি, একটা কাজ হচ্ছে, অ্যাকশন চলতেছে, যেখানে অ্যাকশন দেয় সেটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে একটা গাছের ডালে সুন্দর পাখি বসে আছে, আপনার একটা বন্ধু আপনার সাথে আছে, তাকে আপনি ডেকে বলছেন, দেখো আমরা খুব সুন্দর একটি পাখি দেখছি, খুব সুন্দর একটি পাখি দেখতেছি বা দেখছি। বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট ইংলিশ এটা আপনাকে বলতে হবে উই আর সিং না, উই সি আ বিউটিফুল বার্ড। কেন? পাখি গাছের ডালে, আপনি একটা জায়গায় দাঁড়ায় আছেন রাস্তায়, আপনি কি ওখানে কোনো কাজ করছেন, কোনো অ্যাকশন? পাখি কোনো কাজ করছেন, আপনি কোনো কাজ করছেন? আপনার চোখ নিয়ে কি আপনি দৌড়াচ্ছেন? কোনো কাজ কিন্তু হচ্ছে না। আপনিও স্থির, পাখিও স্থির, জাস্ট আপনি দেখতেছেন একটা জায়গায় দাঁড়ায়, এখানে কোনো কাজ চলতেছে না। এই জন্য এইগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। স্পিকিং এ অনেকেই অনেক ক্ষেত্রে দেয়, বাট ফর্মাল রাইটিং এ বা সঠিক গ্রামার মেনটেন করতে হলে এই ওয়ার্ডগুলোর সাথে কন্টিনিউয়াস, মানে ভার্বের সাথে আইএনজি হয় না। মনে করেন আমি তোমাকে ভাবতেছি, আই এম থিঙ্কিং, হয় না, আই থিঙ্ক ইউ। মানে যেগুলো অ্যাকশন দেয় না, যে কাজটা দেখা যায় না, যে কাজ চলতেছে, কাজ করতেছে, এইগুলোকে বলা স্ট্রেটিভ ভার্ব। জানি না বুঝতে পারছেন কিনা, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। ওকে, সো কন্টিনিউয়াস টেন্স গুলো কি আমি একটু এখানে বলি, দেখেন জাস্ট এখানে কিছু অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি, পার্সন বেদে এটা হয়। যেমন দেখেন আমি যদি একটু কম্পেয়ার করে বলি, ওই যে আগের যে টেবিলটা দেখিয়েছিলাম, আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি বা লিখিতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম বা খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাইতেছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকিতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে। অর্থাৎ কেউ কোনো কাজ করছে, হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে হচ্ছিল বা চলছিল পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস। ভেরি সিম্পল। এবার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাই না? স্পোকেন ইংলিশে বা প্র্যাকটিক্যালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা বেশি হয়, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয় না। কেন হয় না বলছি একটু পর। আগে দেখেন,
কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা রিয়েকশন এখনো আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ প্লাস ভি3। যেমন আমি বই পড়েছি, আই হ্যাভ রেড আ বুক। আপনারা এইমাত্র আমার ক্লাসটা করলেন, শেষ হয়ে গেছে মনে করেন, আপনি বলছেন আই হ্যাভ জাস্ট ফিনিশ দ্য ক্লাস। অর্থাৎ একটা কাজ হয়ে গেছে, বাট খুব বেশি সময় আগে হয়নি, রিসেন্টলি হয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের এটার একটা ক্র্যাশ বা সংঘর্ষ হয়। মানে পাস্ট ইনডিফিনিট এটাও অতীতের, প্রেজেন্ট পারফেক্ট এটাও অতীতের, বাট প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে বাংলা ক্রিয়াপদের স বা সে থাকে, করেছি, গিয়েছি, থেকেছি, খেয়েছি, দিয়েছি, নিয়েছি, সে এসেছে, গিয়েছে, এরকম। আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে অতীতের কোনো ফল থাকে না, মানে বাংলায় ল বা লাম থাকে, করেছিলাম, গিয়েছিলাম, থেকেছিলাম। যেমন দেখেন, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3, পাস্ট পারফেক্ট জাস্ট ভি2। যেমন আই হ্যাভ ইটেন রাইস, এর বাংলা হচ্ছে আমি ভাত খেয়েছি। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। পার্থক্য বোঝা যায় ক্লিয়ারলি। বাট যখন, মনে রাখবেন এটা, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করা হয়, দুটোরই সেম মিনিং দেয়। মানে বাংলা আই হ্যাভ নট ইটেন রাইস, এর বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খাইনি। আই ডিডেন্ট ইট রাইস, এর বাংলা অর্থ আমি ভাত খাইনি। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। মানে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ সেম হয়। কিভাবে বুঝবো আমি কোনটা হবে, বসাবো কিভাবে? মনে করেন আমাকে, আমি এক জায়গায় একটা বাংলা সেন্টেন্স বললাম, যে আমি ভাত খাইনি। এখন এটা আপনি কি লিখবেন? আই হ্যাভ নট ইটেন লিখবেন না আই ডিডেন্ট ইট লিখবেন? এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যদি এই যে কথাটা আপনি বলছেন আমি ভাত খাইনি, এটা কি অনেক আগের কথা বলছেন নাকি রিসেন্টলি করেননি সেটা বলছেন? যদি রিসেন্টলি করেননি সেটা হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে বলেন। আর যদি অনেক আগের হয় বা অতীতের হয়, পাস্ট ইনডিফিনিট ব্যবহার করেন। এরকম আর কি, এটা সিচুয়েশন অনুযায়ী করতে হয়। পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভি3 থাকে, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ প্লাস ভি3 থাকে। প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাবের পরিবর্তে হ্যাজ হয়। এখানে অনেক কিছু আছে, একদিনে কতগুলো বিষয় দেখাবো বলেন? এগুলো আলাদা করে আমি আবার দেখাবো আপনাদের, টেনশনের কারণ নেই, সবকিছুই পাবেন। কত আলোচনা করা যায় একটা ক্লাস থেকে। হ্যাঁ, এই দেখেন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। হি হ্যাজ ওয়াচড টিভি, সে টিভি দেখেছে। হি থাকলে, শি থাকলে, ইট থাকলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকলে হ্যাবের পরিবর্তে হ্যাজ হয়। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস ভি3। যেমন উই হ্যাড প্লেড ক্রিকেট, এই যে বাক্যটা, এই বাক্যর অর্থ কি জানেন? আমরা ক্রিকেট খেলেছিলাম। বাক্যটার বাংলা অর্থ এরকম, আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন আপনি এই হ্যাডটা যদি বাদ দেন, মনে করেন আমি এটা বাদ দিয়ে দিলাম, আমি যদি বলি জাস্ট উই প্লেড ক্রিকেট, এর মানেও আমরা ক্রিকেট খেলেছিলাম। উই ওয়াচ টিভি, এর মানে আমরা টিভি দেখেছিলাম। আবার আপনি যদি বলেন উই হ্যাড ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম। বিষয়টা কি জানেন? পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থ একই রকম হয়। এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার খুবই কম হয়। অতীতের যে কোনো কথা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তখন হয় যখন অতীতের দুটো কাজ একসাথে ঘটে, এইরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, দুটো আলাদা ক্লজ থাকে, দুটো আলাদা সাবজেক্ট এবং ভার্ব, দুটো কাজে অতীতের। এখানে যেটা বেশি আগে ঘটে সেইটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট। তো এটার ব্যবহার হয় না, সত্যিকার অর্থে স্পোকেনে হয় না। যেমন ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম। এখানে দুটো কাজ হচ্ছে, দুটোই অতীতের। রোগীটা আগে মারা গেলে ওইখানে হ্যাড প্লাস ভি3 হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম, কামের পাস্ট ফ্রম কেইম, এরকম। হ্যাঁ। আর ফিউচার পারফেক্ট কি? ভবিষ্যতে, মনে রাখবেন এটা, নির্দিষ্ট সময়ের ভিতর কোন একটা কাজ সম্পন্ন হয়ে যাবে। ইউ উইল হ্যাভ প্লেড ক্রিকেট, ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করে থাকবে, করে ফেলবে, একটা সার্টেন টাইমের ভিতর কাজটা সম্পন্ন হয়ে যাবে। এটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। এগুলোর ব্যবহারও হয় না প্র্যাকটিক্যাল স্পিকিং বা স্পোকেন ইংলিশে, এদের ব্যবহারও তেমন হয় না। তো যাই হোক, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমি সবকিছু একটা আলাদাভাবে আমি একটু লিখে দিই, আমাকে আর 5টা মিনিট টাইম দিবেন আপনারা, খুব বেশি সময় নিব না। দেখেন আমি সবগুলো টেন্স যদি একটু একসাথে লিখি আপনাদের বুঝতে সহজ হবে। মনে করেন হি ড্রাইভস আ কার, যেটা লিখছিলাম সেটা দিয়েই শুরু করি। সে একটা গাড়ি চালায়, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে কি? ভার্বের ফর্মের চেঞ্জ, সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়। কথার কালের বা সময়ের পরিবর্তন কিভাবে হয়? ভার্বের পরিবর্তনের মাধ্যমে। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি
উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। এই 9টা টেন্স হয়ে গেছে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে, যে অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। এখানে সিন্স বা ফর প্রেপোজিশনের ব্যবহার হয়। পিরিয়ড অফ টাইম ধরে বোঝালে ফর বসে, পয়েন্ট অফ টাইম থেকে বোঝালে সিন্স বসে। যাই হোক, ওগুলো আমি পরে দেখাবো। এই যে টেন্সের স্ট্রাকচার গুলো লিখলাম, টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। আমি এখানে 10টা লিখে ফেলছি অলরেডি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট আর লিখলাম না আর কি। তো যাই হোক, এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখছেন, তাই না? টেন্সে টোটাল 12টা স্ট্রাকচার। এখন আমরা তো শুধু সেন্টেন্স এভাবে তৈরি করবো না, সাবজেক্ট হি অবজেক্ট একার পরিবর্তন ভার্বে হয়েছে, এটা বুঝতে পারছি। কিন্তু একটা সেন্টেন্স তো শুধু এভাবে করে রাখলে হবে না, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এগুলো করতে হবে। এটা আমরা কিভাবে করি? মনে রাখবেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টার ভিতর 10টাতেই মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে। 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। এই যে হি ড্রাইভস এ কার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। হি ড্রোভ এ কার, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম আছে। বাট বাকি সবগুলো স্ট্রাকচারে দেখেন, এই উইলটা অক্সিলারি ভার্ব এবং ড্রাইভটা মেইন ভার্ব, ইজটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব, ওয়াজটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব। সো এইভাবে সবগুলো সেন্টেন্সে থাকে, 2টাতে থাকে না। এই 2টাতে ডু ডাজ ডিড দিয়ে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয় অক্সিলারি ভার্ব হিসাবে নিয়ে। আমি তো আর মেইন ভার্বের সাথে নট বসাতে পারবো না। তার মানে কি? হি উইল ড্রাইভ এ কার, সে একটা গাড়ি চালাবে। তাহলে নেগেটিভ কি কি বললাম? অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ হয়, এটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট বাদে বাকি সবগুলো টেন্সের সেন্টেন্সে অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে। হি উইল নট, উইল নটকে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন বলে। হি ড্রাইভ এ কার, হি ওন ড্রাইভ আ কার। শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, ভাঙা শিখতে হবে। সে কি গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না? ওন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে? জাস্ট এইখানে একটা হাউ বসান, হাউ উইল হি ড্রাইভ আ কার। সে কখন গাড়ি চালাবে? হোয়েন উইল হি ড্রাইভ আ কার। সে কেন গাড়ি চালাবে? হোয়াই উইল হি ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালাবে না? হোয়ার ওন্ট হি ড্রাইভ এ কার। এইভাবে কিন্তু আপনারা ট্রান্সফর্ম করতে পারেন। হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজন্ট অর্থাৎ ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে, সে চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? ইজন্ট হি ড্রাইভিং আ কার, ইজন্ট হি ড্রাইভিং আ কার। সো এইভাবে কিন্তু আপনারা সেন্টেন্স গুলো করতে পারেন। সে কোথায় গাড়ি চালাচ্ছে? হোয়ার ইজ হি ড্রাইভিং আ কার। সে কেন গাড়ি চালাচ্ছে? হোয়াই ইজ হি ড্রাইভিং আ কার। সে কিভাবে গাড়ি চালাচ্ছে? হাউ ইজ হি ড্রাইভিং আ কার। সো এগুলো কঠিন না, খুব সহজ। আর এটার কথা তো আমি বললাম, যেমন পাস্ট টেন্সটা একটু দেখাই। দেখেন, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হয়, আদারওয়াইজ ডু। এগুলো আমি পরে করাবো, আপনাদের ক্লাস আছে এগুলোর উপর। দেখেন, হি ডিডেন্ট ড্রাইভ আ কার, ডিড বসালে মেইন ভার্বের পাস্ট ফর্ম আর থাকবে না, বেস ফর্মে চলে আসবে, কারণ ডিড কি? ডু ভার্বের পাস্ট ফর্ম। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ডিডন্ট ড্রাইভ আ কার, বাংলা কি? সে গাড়ি চালায়নি। তাহলে সে কি গাড়ি চালিয়েছিল? কি হবে? সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি? কি হবে? ডিডন্ট, ডিডন্ট হি ড্রাইভ আ কার। এবার সে কোথায় গাড়ি চালিয়েছিল? জাস্ট ওয়ার ডিড হি ড্রাইভ আ কার। সে কেন গাড়ি চালায়নি? হোয়াই ডিডেন্ট হি ড্রাইভ এ কার। সো এইভাবে কিন্তু আপনারা এই নেগেটিভ ইন্টারোগেটিভ গুলো করতে পারেন। আমরা অনেক কিছু বুঝি না, এগুলো বোঝাবো আমি আপনাদের। এই দেখেন, ওয়াজ মানে ছিল, আবার হ্যাড মানে ছিল। কখন কোনটা বসাবেন আপনি? আমরা এখানে অনেক ভুল করি। যেমন আমি যদি বলি যে আমার একটা কুকুর ছিল, এখন আমরা জানি ওয়াজ মানে ছিল। আমি যদি বলি যে আই ওয়াজ আ ডগ, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা কুকুর ছিলাম। মানে অ্যাম ইজ আর ওয়াজ এর থাকা বা ছিল, আছে বা ছিল বোঝায়। এটা হচ্ছে সাবজেক্ট নিজে কোনো কিছু আছে বা নিজে কোনো কিছু ছিল।
কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা ছিল বোঝায়। আমার একটা কুকুর ছিল, এখানে আই হ্যাড এ ডগ, আই হ্যাড পজেস করে অধিকার বা মালিকানা বোঝায়। কিন্তু আপনি যদি বলেন আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর, এরকম হয়। তো এগুলোরও অনেক ফাংশন আছে, তাই না? সেগুলো আমরা দেখবো, এক এক করে শিখবো। একটা ক্লাসে কতগুলো বিষয় বোঝানো যায় বলেন? তো যাই হোক, আমি এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দিব। আর আমি এই ভার্ব নিয়ে একটা কথা বলছি, জাস্ট আরেকটু ওয়েট করেন, একটা মিনিট একটু টাইম দেন, আমি এই ফাইলটা একটু দেখাবো এখানে। আর তার আগে আমি আবারও বলে রাখছি, যারা পেইড কোর্সে ভর্তি হবেন জানাবেন, কারণ এই সুযোগ মিস হলে আর পাবেন না, এতটুকু বলে রাখলাম। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশে এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, আপনি আসতে পারেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। এখানে টোটাল ক্লাস এইভাবে গুগল মিটের মাধ্যমে হবে। রাত 9টা থেকে 10টা ক্লাস টাইম। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। আগামী 5ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন। যদি না পারেন, আপনি আরো সময় পাবেন। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন। এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা, এবং 1,000 টাকা অ্যাডভান্স করে আপনি ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এই সুযোগটা আমি দিই যাদের সমস্যা থাকবে না, তারা একবারে কোর্স ফি দিলে আপনারা ফুল অ্যাক্সেস পাবেন সবকিছু। আর টোটাল এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, এটা আমি বারবার বলেছি। সেইভাবে কোর্সটা ডিজাইন করা। প্র্যাকটিক্যালি আমি সবকিছু শিখিয়ে থাকি। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। এভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। প্রত্যেকটি ক্লাসের রেকর্ড এবং পিডিএফ পাবেন। এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা বিষয় পড়াই, যাতে করে একজন দুর্বল স্টুডেন্টও সম্পূর্ণ ভাষাটা ভালোভাবে শিখতে পারে। টোটাল 70টা ক্লাস। প্রথম 10টা ক্লাস বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস স্পোকেনের উপর, 10টি রাইটিং এর উপর, 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল ওরাল প্রেজেন্টেশন, কনভারসেশন এবং ট্রান্সলেশনের উপর। ধারাবাহিকভাবে আপনারা সবকিছু গোছানো পদ্ধতিতে পাবেন। ঠিক আছে? যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। এই দুইটা নাম্বারে নক করবেন হোয়াটসঅ্যাপে, বা যারা ভর্তি হতে চান এখন আজকে রাতে ভর্তি হলেও হতে পারবেন। সিট খুব বেশি নাই। 01997356957, 09386899196। টাকা সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন আমি অ্যাডমিট করে নিয়েছি। আগামীকাল থেকে আপনার নতুন গ্রুপ পেয়ে যাবেন। যারা আসবেন, আপনাদের একটা আইডি কার্ডও থাকবে, আপনাদের একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এরকম একটা আইডেন্টিটি আমি দিয়ে থাকি। এটা আপনারাও পাবেন প্রত্যেকে। আহ, যাতে করে আপনি অনলাইনে ক্লাস করছেন, যদি ইন কেস কোনো প্রবলেম হয়, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিলিট হয় বা ব্যান হয়, আপনি পরবর্তীতে এটা দেখায় নতুন যে কোনো গ্রুপে আপনাকে আমি অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে? বা ফোনটা যদি হারিয়ে যায়, ইন কেস যদি আপনি কোনো সমস্যায় পড়েন, একদম ফর্মাল ওয়েতে সবকিছু পাবেন। সবগুলো ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল থাকবে। এছাড়া আমার লেখা একটা বই আছে, এটা চাইলে আপনি নিতে পারেন। এটা এই যে আজকে যা যা পড়ালাম টেন্সের, সব কিছু এই বইটাতে ধারাবাহিক ভাবে দেওয়া আছে। এটা স্পিক ইংলিশ উইথ, এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং আহ, আপনারা তো অনেক মানুষের বই পড়ছেন, অনেক বড় বড় নাম করা রাইটার, টিচারের বই পড়ছেন, সেখানে দেখছেন কি আছে। অনেকেই আছেন অনেক বই কেনে, বাট আমার এই একটা বই নিয়ে দেখেন, আপনার সারা জীবনের অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। এই বইটাতে আমি 100+ মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস দিয়েছি। এই বইটাতে আমি 100+ আইএলটিএস স্পিকিং কিউকার টপিক অ্যান্ড অ্যান্সার দিয়েছি। 100+ বাংলা টু ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দিয়েছি। এই বইটাতে আমি 1,200+ মোস্ট ইফেক্টিভ ভোকাবুলারি দিয়েছি উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। 10+ রিডিং স্টোরি আছে। এই বইয়ের একটা চ্যাপ্টারে আমার যা আছে সেটা দিয়ে একটা মানুষ একটা বই তৈরি করতে পারে। সেভাবে এই বইটা তৈরি করা, এটা লক্ষ টাকার কাজ করবে। আপনার অ্যাসেট, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। সেইভাবে এই বইটা আমার তৈরি করা। এটা যারা আমার ক্লাস করে, কোর্স করে, তারা নেয়। এটা যারা নেওয়ার তারা নেয়, না নিলে না নেয়, সেটা তাদের বিষয়। তো যাই হোক, যারা ভর্তি হতে চান জানাবেন। দ্যাটস অল ফর টুডে। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে, আপনার কোশ্চেন